আচ্ছা, এন্ড লাইভ করে দিলে হয়ে যাবে। এখন লাইভে আছি, আছে লোকজন আছে কিনা? আছে? তাহলে আমি শুরু করে দিই। ওকে, সালাম। আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা বলবো না শুভ রাত্রি বলবো, আমি দুঃখিত। টেকনিক্যাল ইস্যুতে আমরা 9টা থেকে চেষ্টা করেছিলাম, এখন আমাদের টেকনিক্যাল এক্সপার্ট তৌসিফ কোনোভাবে একটা অন্য পদ্ধতিতে আপনাদের সাথে আমাকে সংযোগ করিয়ে দিয়েছে। এটা দীর্ঘ সময় লেগে গেল। আমরা 9টা থেকেই রাজি ছিলাম, মানে রেডি ছিলাম। ওয়েল, কি করা যাবে আর। তো আজকে আমাদের বিষয় হলো আন্তর্জাতিকতাবাদ। মেসেজ এখন কেউ দিয়ে না, আপাতত এটা অন্য সিস্টেমে, আগের সিস্টেমেও নাই। যারা সালাম দিচ্ছেন, নমস্কার দিচ্ছেন, সবাইকে সালাম এবং নমস্কার, শুভরাত্রি। আমরা শুরু করি, দেখি যতদূর যেতে পারি। একটু সময় লাগবে, আমি দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আমারও কিছু করার ছিল না, টেকনিক্যাল টিমও সেই 9টা থেকে চেষ্টা করে এখন মাত্র একটা অন্য পদ্ধতিতে, আগে সেই সিস্টেমেও না, আমাকে কি কি জানি করে দিয়েছে ওরা। এন্ড দিস হ্যাজ বিন স্টার্টেড জাস্ট নাও। আমাদের আজকের বিষয় আন্তর্জাতিকতাবাদ। আন্তর্জাতিকতাবাদ সেই জিনিসকেই বোঝায় যেখানে আপনার বৃহত্তর বিশ্বায়ন সমাজ বা বিশ্ব সমাজ বোঝানো হয়ে থাকে, গ্লোবাল কমিউনিটি, যেখানে বলতে আমরা বিশ্ব সমাজকে বুঝি। আন্তর্জাতিকতাবাদের ভিতরে বৃহত্তর বিশ্ব সমাজের গঠন অথবা বিভিন্ন দেশ বা জাতির যে সংকীর্ণ অবস্থাটা আছে, যে আমি অমুক দেশের, আমার অমুক জাতি, আমি বাঙালি জাতি, বা আমি সেমেটিক, সুতরাং আমি বড়, অমুক অমুক না, মানে কাস্ট ক্রিড মার্কা যে বিষয়গুলো, এই সমস্ত দেশ বা জাতির যে সংকীর্ণ গতি, এটাকে অতিক্রম করে যাওয়া এবং বিশ্ব মানবতার সাথে একাত্ম হওয়া, মূল 3টা ক্রাইটেরিয়াতে আমরা আন্তর্জাতিকতাবাদ বলি, এবং এটা একটা পজিটিভ বিষয়, মানুষের কল্যাণার্থে ব্যবহৃত হয়ে থাকে জিনিসটা। আবারও বলছি যে একটা হলো গ্লোবাল কমিউনিটি, একদম গ্রেটার সেন্সে গ্লোবাল কমিউনিটি গঠন করা। আমরা আমাদের নিজস্ব যে জাতীয়তা বা জাতিবোধ বা নিজস্ব দেশ সীমা, এই সীমার যে গণ্ডি, সীমা এবং জাতির গণ্ডি, এই গণ্ডিকে অতিক্রম করে যাওয়া এবং বিশ্ব মানবতার সাথে, গ্লোবাল হিউম্যানিটি বা ওয়ার্ল্ড হিউম্যানিটির সাথে একাত্ম হয়ে যাওয়াটা, এই জিনিসটাকে আপনার আন্তর্জাতিকতাবাদ হিসাবে বোঝানো হয়ে থাকে। তার মানে এটা পজিটিভ সেন্সে মানুষ, পুরো বিশ্ব মানবতার জন্য এক ধরনের এটা গ্লোবালাইজেশনই। যে আমার মানে গ্লোবালাইজেশন বলতে আমরা যেরকম শুধুমাত্র কমার্শিয়াল বা ট্রেড ইস্যুস গুলোকে, ফাইন্যান্সিয়াল ইস্যুস গুলোকে বুঝিয়েছি, এই আন্তর্জাতিকতাবাদটা ঠিক ওরকম না, সীমানাবিহীন, সেটা ঠিক আছে, কিন্তু সমস্ত ক্ষেত্রে একদম মানুষের মানবতা বোধ থেকে নিয়ে সবকিছুর ভিতরে এখানে আমরা চলে আসছি। আমরা আজকে যে জিনিসগুলো আলোচনা করতে চাই, লিগ অফ নেশন, আমরা বা প্রথম বিশ্বযুদ্ধ, তার কারণ, লিগ অফ নেশনের সৃষ্টি কেন ভাঙলো, এগুলো বিষয় একটু আমরা দেখব। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যে পলিটিক্সটা হয়েছে এবং জাতিসংঘের যে জন্মের যে ধাপগুলো, একেবারে সান ফ্রান্সিসকো কনফারেন্স পর্যন্ত, এই ধাপগুলো আলোচনা করব। জাতিসংঘের 6টা অর্গান, কি কাজ করে, কে প্রধান, কবে সৃষ্টি হয়েছে, এগুলো আমি আলাপ করতে চাই না, কারণ এগুলো খুব, আপনারা সেই 6-7 থেকেই পড়ে আসছেন, আপনাদের সবার সামনেই আছে, ওখানে নতুনত্বের কিছু আছে বলে আমি মনে করি না। বরং জাতিসংঘ জন্মের ইতিহাসটাতে যদি আমরা আসি, তাহলে ওইগুলো আরো সহজে বোঝা যাবে বলে আমি মনে করি। সাথে সাথে যদি আমরা সময় পাই, তাহলে বাংলাদেশের সাথে জাতিসংঘের যে সম্পর্ক আছে, যে জাতিসংঘে বাংলাদেশ কোন অর্গানাইজেশনে আমরা কবে সদস্য হয়েছি, সেটার একটা লিস্ট আমরা দেখতে পারি, বা জাতিসংঘের কোন জায়গায় কবে আমরা নেতৃত্ব দিয়েছি, যেমন সাধারণ পরিষদে সভাপতি হয়েছি, কবে কোন কোন অর্গানাইজেশনে শরণার্থীতে, মানে ইউএনএইচসিআর এ আমরা কবে হাই কমিশনার নিযুক্ত হয়েছি, এই ধরনের যে বাংলাদেশের নেতৃত্ব জাতিসংঘে, সেগুলো আমরা দেখব। এবং বাংলাদেশ কর্তৃক
যেগুলো সাইন করা এবং আপনার রেটিফাই করা যে গুরুত্বপূর্ণ কনভেনশন, চুক্তি বা প্রোটোকল আছে, সেগুলো আমরা দেখার চেষ্টা করব। সো দেখা যাক, দেখি কতদূর আমাদের সময় কোলায়। আমরা জানি যে জাতিসংঘের শুরু, যদি জাতিসংঘ ঠিক না, সম্মিলিত জাতিপুঞ্জ, লিগ অফ নেশন, প্রথম বিশ্বযুদ্ধের ফলশ্রুতিতে যেটা তৈরি হয়েছিল, সেটা মূলত উড্রো উইলসনের, আমেরিকার প্রেসিডেন্ট উড্রো উইলসনের 8 জানুয়ারি 1918 সালে যে কংগ্রেসে ভাষণটা দেন, কারণ প্রত্যেক প্রেসিডেন্টই বছরের শুরুতে কংগ্রেসে একটা ভাষণ দিয়ে থাকেন, যে ভাষণটাতে মোটামুটি দিক নির্দেশনা থাকে পুরো দেশের জন্য, বিশ্বের জন্য, বিভিন্ন পলিসি মিটিং এ দিক নির্দেশনা থাকে কংগ্রেসে। কংগ্রেস বলতে আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, দ্যাট মিনস হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেট, দুটো মিলেই এটা আমরা এটাকে কি বল, কংগ্রেস বলে থাকি। এবং এই কংগ্রেসে প্রতি বছরের শুরুতে সে দেশের রাষ্ট্রপতি একটা ভাষণ দিয়ে থাকেন। সো উড্রো উইলসন জানুয়ারির 8 তারিখে 1918 সালে, তখন অলরেডি যুদ্ধ চলছে, প্রথম বিশ্বযুদ্ধ চলছে, সেই সময় উনি কিভাবে এই প্রথম বিশ্বযুদ্ধের অবসান করতে পারে এবং কিভাবে বিশ্বে শান্তি আনা সম্ভব, উনি ওনার নিজের চিন্তা ভাবনা থেকে এরকম 14টা পয়েন্ট কংগ্রেসে উনি ডিসকাস করেন, বা ওনার বক্তৃতায় এই 14টা পয়েন্টকে উনি ইলাবোরেট করেন ইন্টারন্যাশনাল ইস্যুতে। এই 14টা পয়েন্টকে আপনার লিগ অফ নেশনস এর মূল ভিত্তি হিসেবে ধরা হয়। এই পয়েন্টগুলো ছিল মূলত আপনার এক ধরনের স্টেটমেন্ট, শান্তির জন্য স্টেটমেন্ট, বা শান্তির জন্য যে নীতিমালা তৈরি করা হবে তার একটা গাইডলাইন বা স্টেটমেন্ট, এবং প্রথম বিশ্বযুদ্ধ অবসানের জন্য কিভাবে শান্তির জন্য আলোচনা করতে পারি এবং সেই শান্তিতে কিভাবে পৌঁছাইতে পারি সেই সম্পর্কের একটা বিবৃতি ছিল এই 14টা পয়েন্টের ভিতরে। প্রথম বিশ্বযুদ্ধ আমরা জানি যে যেভাবে শুরু হয়েছিল, যে 28 জুন 1914, আমি একটু কম লিখতে চাচ্ছি কারণ ভাই সময় কম, আপনাদের যেহেতু অনেক রাত হয়ে গেছে এই জন্য আমি কম লিখতে চাচ্ছি, আপনারা জানেনও এগুলো, সেজন্য আর লিখছি না খুব বেশি, তথ্যগুলো যতটুকু পারি আমি দেওয়ার চেষ্টা করি। 28 জুন 1914 তারিখে অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য ছিল, এটা প্রুশিয়া সহ জার্মানি, প্রুশিয়া, অস্ট্রেলিয়া এবং হাঙ্গেরি মিলে অস্ট্রো হাঙ্গেরীয় বলা হতো সাম্রাজ্য। এবং ওই সাম্রাজ্যের উত্তরাধিকারী যিনি ছিলেন আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিনান্ড, আর্চ ডিউক তার উপাধি ছিল, নাম ছিল ফ্রান্স, ফ্যামিলি নেম ফার্ডিনান্ড। উনি বেড়াতে গিয়েছিলেন সার্বিয়াতে, সারায়েভোতে, এবং ওখানে ওনাকে খুন করে দেওয়া হয়, এবং খুব একটা ইয়াং ছেলে, মাত্র 19 বছর বয়সী গাব্রিলো প্রিন্সেপ, এই ছেলেটা একটা ছাত্র ছিল, সে একদম ইয়াং। সে সময় ওখানে যে ইয়াং বসনিয়া নামে একটা দল ছিল, সেই দলের সদস্য ছিল। সে নিজেও এই গাব্রিলো এ নিজেও অস্ট্রেলিয়ার নাগরিক ছিল, অস্ট্রো হাঙ্গেরি নাগরিক ছিল, যদিও সে জাতিতে ছিল বসনীয় সার। ওই সময় এই বসনিয়া বা সার্বিয়া, যেটা আমরা পরবর্তীতে দেখেছি, এই অঞ্চলটা অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, এবং সার্বিয়ানরা তখন থেকেই তাদের থেকে আলাদা হওয়ার জন্য, দ্যাট মিনস অস্ট্রো হাঙ্গেরিদের সাম্রাজ্য থেকে বের হয়ে স্বাধীনতার জন্য চেষ্টা করছিল। এই চেষ্টার অংশ হিসাবেই টেরোরিজম বলেন, যাই বলেন, যেভাবেই বলেন, এই যে ছেলেটা গাব্রিলো প্রিন্সিপ, 19 বছর বয়সী ছাত্র, সে এক সুযোগ নিয়ে এই হাঙ্গেরির উত্তরাধিকার যার হওয়ার কথা ছিল ফ্রান্স ফার্ডিনান্ড, তাকে মেরে দেয়। এটার প্রতিবাদ স্বরূপ সারায়েভো, দ্যাট মিনস সার্বিয়ার যে রাজধানী, সারায়েভোর কাছে কমপ্লেন করে অস্ট্রিয়া বা অস্ট্রো হাঙ্গেরি, তারা কমপ্লেন করে, কিন্তু অস্ট্রো হাঙ্গেরি সারায়েভো অনেকগুলো কারণে এটার উপরে কোনো ব্যবস্থা নেয় নাই। এটার একটা কারণ ছিল, এক তো সারায়েভো তাদের উপরে অখুশি, তারা চাচ্ছে আলাদা হয়ে যেতে, সেটা ছাড়াও ওই সময়ের কিছু ইকুয়েশন ছিল। এই যে অস্ট্রেলিয়া বা হাঙ্গেরি, এরা সাধারণ এরা একদিকে ছিল, আর একদিকে ব্রিটেন এবং জার্মানি ছিল। এই শুরুর দিকে ব্রিটেন জার্মানির ভিতরে তখন সম্পর্ক তত খারাপ হয়নি, সম্পর্ক ভালোই ছিল। এই জার্মানি এবং ব্রিটেন, যখন জার্মানি আস্তে আস্তে তারা নেভাল শক্তিটা অর্জন করা শুরু করলো এবং ব্রিটেনকে চিন্তায় ফেলে দিল, ব্রিটেনের যে নৌশক্তি ছিল সেই নৌশক্তিকে অতিক্রম করার দিকে যখন চলে যাচ্ছিল,
বা টেক্কা দেওয়া যেটা আমরা বলি সেরকম একটা অবস্থায় যখন চলে যাচ্ছিল, তখন ব্রিটেন এই জিনিসটাকে স্বাভাবিকভাবে জার্মানির সাথে তার সম্পর্কটা তখন ভিন্ন রূপে চলে যায়। এবং ওই সময়ে অস্ট্রো হাঙ্গারি যদি বলি, তারা খুব, বা প্রুশিয়া, এই অঞ্চলে তারা খুব শক্তিশালী ছিল। অন্যদিকে আপনার জার্মানরা শক্তিশালী ছিল, রাশিয়ানরাও শক্তিশালী ছিল। রাশিয়ানদের সাথে অস্ট্রো হাঙ্গেরিয়ানদের সবসময় একটা দ্বন্দ্ব ছিল, মানসিক দ্বন্দ্ব ছিল বা বাহ্যিক দ্বন্দ্ব তাদের ভিতরে ছিল। তো যেহেতু ব্রিটেনের সাথে জার্মানদের একটা মানসিক দূরত্ব তৈরি হয়ে যায় নেভাল শক্তি অর্জন করা নিয়ে, এই হাঙ্গেরিয়ানরা একটা চুক্তি করে ফেলে জার্মানির সাথে, করে তারা বেশ একটা শক্তি অর্জন করে ফেলে। এবং যখন বিচার না করেছে সারায়েভো, দ্যাট মিনস বসনিয়া, যখন তাদের যে ক্রাউন প্রিন্সকে মেরে ফেলার বিচার যখন করে নাই, এই অবস্থাতে সার্বিয়াকে আক্রমণ করে বসে, এবং এটার জন্য জার্মানি পরিপূর্ণভাবে তাদেরকে সহায়তা করে, এই অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যকে পরিপূর্ণভাবে সাহায্য করে। কিন্তু ততদিনে আবার একটা, এই যে আপনার ব্রিটেন, যে রাশিয়ার সাথে ব্রিটেন এবং ফ্রান্স, বিশেষ করে ফ্রাঙ্কো প্রুশিয়ার যুদ্ধটা যখন হলো জার্মানদের সাথে বা প্রুশিয়ার সাথে, তখন আবার ফ্রান্স রাশিয়ার সাথে মিশে যায়। এবং ব্রিটেনের সাথে যেহেতু জার্মানির দ্বন্দ্ব, জার্মানি আবার গিয়ে রাশিয়ার সাথেও মিশে যায়। তার মানে ওইদিকে চলে গেল আপনার রাশিয়া, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, এগুলা। পরবর্তীতে এদের সাথে ইটালি, জাপান বা অন্য দেশগুলো এরা যুক্ত হয়েছে। শুরুর দিকে এরা, যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হলো 28 জুলাই 1914 তারিখে, এই শুরুতেই একেবারে। আর এদিকে চলে আসলো আপনার অস্ট্রিয়া হাঙ্গেরি এবং জার্মানি এবং অটোমান এম্পায়ার, ওসমানিয়া খেলাফত, তারাও রাশিয়ার বিরুদ্ধে বা এই যে ফ্রান্স, ওই এলাইয়ের বিরুদ্ধে এরাও চলে এসে দুইটা দল হয়ে গেল। তার মানে একদিকে চলে আসলো জার্মানি, বুলগেরিয়া, অস্ট্রেলিয়া, হাঙ্গেরি, ওসমানিয়া খেলাফত, এরা একদিকে। অন্যদিকে চলে গেল আপনার ব্রিটেন, ফ্রান্স, ইটালি, রাশিয়া, জাপান, এরা অন্যদিকে তখন চলে গেল। সো জার্মানদের একটা ধারণা ছিল যে খুব বেশি দিন এই যুদ্ধটা হবে না, এবং যেহেতু সার্বিয়ার মতো একটা ছোট দেশ, ও খুব দ্রুতই আমাদের সহায়তায় বা আমাদের মদদে খুব দ্রুত সময়ের ভিতরেই অস্ট্রিয়ানরা জয় করে ফেলবে, এবং আমরাও তার থেকে লাভবান হব। সার্বিয়া বা ওই যে অঞ্চলটা, এটার একটা ভাগ আমরাও পাবো। কিন্তু তাদের হিসেবে ভুল ছিল যে ওইদিকে শক্তি শুধু রাশিয়ার সাথে, যে তাদের যে শত্রু বন্ধু, এরকম একটা অবস্থা হওয়াতে ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জাপান বা রাশিয়া এরা এক হয়ে গেছে। সো এটা দীর্ঘদিন ধরে, সেই 1918 সালের 11 নভেম্বর পর্যন্ত, সেই 1914 সালের 28 জুলাই থেকে শুরু করে 11 নভেম্বর 1998 সাল, 1918 সাল পর্যন্ত এটা চলতে থাকে। ইনফ্যাক্ট এটা আরো বেশি দিন চলেছে, বাট 1918-তে এসে যেটা হয়েছে, এর ভিতরে উড্রো উইলসন, ওই সময় আমেরিকার যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি অক্টোবর মাসে এসে নিজে একটা আবেদন করলেন দুই পক্ষের কাছে, দুই গ্রুপের কাছে, যে যুদ্ধবিরতির জন্য, এবং যুদ্ধবিরতি করে আলোচনার মাধ্যমে আমরা কোনো একটা সমাধানে যদি আসতে পারি। এটা হলো লিগ অফ নেশনের জন্মের সূত্র হিসাবে আমরা ধরতে পারি। এবং এই যে যুদ্ধবিরতি চুক্তি, এটা প্যারিস পিস ট্রিটি নামে পরিচিত, এবং যে ডিক্লারেশনটা হয় এটা ভার্সাইতে, প্যারিসের উপশহর হলো ভার্সাই। আপনারা জানেন সেখানে লুইদের প্রাসাদ ছিল, বা তারপরে আপনার আমাদের মাইকেল মধুসূদন যেখানে বসে কপোতাক্ষনাথ লিখেছিলেন, প্যারিসের উপশহর যেটা ভার্সাই, ওখানেই হয়েছে। এই জন্য প্যারিস পিস ট্রিটিও বলে, ভার্সাই পিস ট্রিটিও বলে, বা ভার্সাই ডিক্লারেশন বলে, দুই নামেই এটাকে ডাকা হয়। এই ভার্সাই ট্রিটিটা হয় আপনার 28 জুন 1919 সালে, ভার্সাইতে হয় 28 জুন 1919 সালে। ওখানে প্রায় 32টার উপরে দেশ, যারা এই দুই দলেই ছিল, এবং কিছু অন্যান্য দলও ছিল সেখানে, এরা সবাই মিলে 32টার উপর দেশ এই কনফারেন্সে তারা যুদ্ধবিরতি সহ আরো বেশ কিছু সিদ্ধান্ত এখানে গ্রহণ করে। আর এই চুক্তিটি কার্যকর হয় 10 জানুয়ারি 1920 সালে। ভার্সাই চুক্তি বা প্যারিস শান্তি চুক্তি, যেভাবে ভার্সাই শান্তি চুক্তিও বলতে পারেন, প্যারিস শান্তি চুক্তিও বলতে পারেন, বা শান্তি সম্মেলন, এখানে তারা 10 জানুয়ারি 1920 সাল থেকে এটা কার্যকর হয়। প্রোগ্রামটা হয় 28 জুন 1919-এ, কার্যকর হয় চুক্তিটা 10 জানুয়ারি 1920 সালে, প্রায় 6-7 মাস পরে গিয়ে। এইখানে মূলত ছিল যে প্রথম বিশ্বযুদ্ধে যারা পরাজিত শক্তি ছিল, বিশেষ করে
জার্মানি পক্ষ তারা হেরে গিয়েছিল, অটোমান এম্পায়ার জার্মানি, যারা ওই সময়কার খুব শক্তিশালী এবং সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো ছিল, বিভিন্ন জায়গায় কলোনি করে বেরিয়েছে বা জোর জবরদস্তি করে বেরিয়েছে, তারা হেরে যায়। এই ব্রিটেন, ফ্রান্স, ইটালি এই এই শক্তির কাছে তারা হেরে যায়, বিজিত তারা, এদের বিজয় হয়, ওরা বিজিত হয়ে যায়। তো এই বিজয়ীরা বসে তখন পরাজিত অক্ষশক্তি যদি বলেন অ্যাক্সিস পাওয়ারের কথাটা যদিও আসছে 1936 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে, আমরা তখন দেখবো দেখে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে বা জাতিসংঘের আলোচনায় আমরা যাই তখন এটা আলাপ করার চেষ্টা করব। তো এইখানে মূলত যারা হেরে গেছে তাদেরকে কি করা হবে, তাদের জন্য কি কি সাজা দেওয়া হবে বা কি কি করা হবে সেই শর্তাবলী তৈরি করা, এই জন্যই এই শক্তিগুলো বসে 32টার উপরে দেশ, এবং এককভাবেই তারা যারা হেরে গেছে তাদের ব্যাপারে সাজা দেওয়া বা কি করবে 5টা চুক্তি এখানে সই করা হয়। এবং এই 5টা চুক্তি এক ধরনের বিতর্কিত চুক্তি ছিল এবং জবরদস্তি বা জোর করা হয়েছে বলা যেতে পারে, যে যারা হেরে গিয়েছে তাদেরকে মেনে নেওয়ার জন্য। এইখানে জার্মানি এবং পরাজিত শক্তি যারা ছিল, অটোমান এম্পায়ার বা অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, যারাই ছিল, এদের কোনো ভার্সন ছিল না, এদের কোনো কথা বলার অধিকার এখানে দেওয়া হয় নাই, যে কারণে এটা আরেকটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূত্রকে তৈরি করে রাখে, জোর করে চাপিয়ে দেওয়া হয় এদের উপরে এই 5টা চুক্তি। এখানে এই যে ভার্সাই চুক্তি বলেন বা প্যারিস পিস ট্রিটি যেটাই বলেন, এখানে মূল যে 5টা সিদ্ধান্ত ছিল তার মোটামুটি যদি সামারি করে দাঁড়ায়, একটা হলো যে লিগ অফ নেশনস এর সৃষ্টি করা হবে, এটা 1 নম্বর শর্ত, 1 নম্বর বিষয়। 2 নম্বর ছিল যে পরাজিত দেশগুলো এই আলাদা আলাদা 5টা শান্তি চুক্তি করবে, যেটা জার্মানির সাথে যে ভার্সাই 5টা আলাদা আলাদা পরাজিত শক্তিগুলো ভার্সাই চুক্তিতে 5টা চুক্তি করে অন্যান্য দেশের মোটামুটি এক ধরনের তাদের কথা মেনে নিবে, এটা হলো কথা সামারি ছিল 5টা চুক্তির জোর করে। তারপরে জার্মানি এবং অটোমান এম্পায়ারদের, ওসমানিয়া খেলাফতে তাদের যে বিশাল সাম্রাজ্য দখল করে তারা বসেছিল, এগুলো ছাড়িয়ে নেওয়া হয় এবং ব্রিটেন এবং ফ্রান্সকে পুরস্কার হিসাবে দিয়ে দেওয়া হয় এই অঞ্চলগুলো, যেটা অটোমান এম্পায়ার এবং আপনার জার্মানির হাতে ছিল, এগুলো ভাগাভাগি করে দেওয়া হয়। এমনকি যে রাজ্যের ওই অঞ্চলের যে প্রত্যেক দেশের সীমানা, সেগুলোকেও ম্যাপও চেঞ্জ করে দেওয়া হয়। জার্মানিকে বলা হয় যে জার্মানির লোক সংখ্যা, জার্মানির ম্যাপ প্রায় 10% ছোট করে ফেলা হয় এবং জার্মানির উপরে বিশাল পরিমাণে ক্ষতিপূরণ চাপানো হয়, যেহেতু জার্মানির উস্কানিতে এবং জার্মানি এই দোষে দুষ্ট ছিল বলে এই অন্যরা বিজয়ী যারা তারা মনে করেছে, এজন্য এই যুদ্ধের যত খরচ সেটা জার্মানির উপর চাপিয়ে দেওয়া হয়। 1931 সাল পর্যন্ত সময় দেওয়া হয়, এই 1920 সাল থেকে, যে এই 11 বছরের ভিতরে সব ধরনের ক্ষতিপূরণ তাদেরকে পে করতে হবে, অন্যান্য যারা দিয়ে যাদের কাছে তারা হেরে গিয়েছে তাদেরকে দিয়ে দিতে হবে। এবং বললাম যে জাতিগত সীমানাও তারা পুনর্নির্ধারণ করে ফেলে। জার্মানি 1931 সালের আগেই তাদের উপরে যে রিপারেশন চাপিয়ে দেওয়া হয়েছিল, তারা সেটা কষ্ট হয়েছে, কিন্তু তারা সেটা মোটামুটি অনেকাংশেই তারা পুরো করে ফেলেছিল, পুরাটা না হলেও অনেকাংশেই তারা পুরো করে ফেলেছিল। এই সময় যারা এই সিদ্ধান্তগুলো নিয়েছিল তাদেরকে বিগ 4 হিসাবে আমরা জেনে থাকি, গ্রেট 4, যে 4টা শক্তি মূল শক্তি হিসাবে, বিজয়ী শক্তি হিসাবে কাজ করছে, তাদেরকে গ্রেট 4 হিসাবে রাষ্ট্রনায়কদেরকে পরিচয় করানো হয়ে থাকে, যার মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের প্রাইম মিনিস্টার, ইউকের প্রাইম মিনিস্টার ডেভিড লয়েড জর্জ, লিখি নাহলে তো, ডেভিড লয়েড জর্জ ব্রিটেনের প্রাইম মিনিস্টার, উনি ছিলেন বড় 4টা শক্তির মধ্যে। 2 নম্বরে ইউএস এর উড্রো উইলসন ছিলেন, ইউএস এর প্রেসিডেন্ট উড্রো উইলসন। ফ্রান্সের প্রাইম মিনিস্টার ছিলেন জর্জেস ক্লেমেনশো, এটা লিখে দিই, এটা বানানো আমারই কষ্ট হয়, CLEMENCEAU, ক্লেমেনশো, জর্জেস ক্লেমেনশো প্রাইম মিনিস্টার ছিলেন উনি, ফ্রান্সের প্রধানমন্ত্রী ছিলেন, এবং ইটালির প্রধানমন্ত্রী ছিলেন ভিক্টোরিও অরল্যান্ডো, পুরানা ভিক্টোরিও ইমানুয়েল অরল্যান্ডো, ভিক্টোরিও।
ভিক্টোরিও ইমানুয়েল অরল্যান্ডো। আর একটা তো উইলসনের নাম, উড্রো উইলসন, এটা তো ছিল ইউএস এর। এই চারটা তখন বড় শক্তি হিসেবে এদেরকে তখন এদেরকে বলা হতো গ্রেট ফোর। এখন আমরা যেমন P5 বলি, তখন এদেরকে বলা হতো গ্রেট ফোর নামে। তো এরা মানে লিগ অফ নেশন করার আগে এই গ্রেট ফোর যাদের নাম দেওয়া হয়েছে, এরা প্রায় 145টা মিটিং তারা করেছে বিভিন্ন জায়গায় এই কয় বছরের ভিতরে, যার ফলাফল হিসাবে লিগ অফ নেশনস এর জন্ম হয়েছে বলে বলা হয়ে থাকে। এবং লিগ অফ নেশনস এর যে যত কিছু, এবং এই যে ইভেন ভার্সাই চুক্তি থেকে শুরু করে লিগ অফ নেশনের চার্টার বলেন, যাই বলেন, এরাই সব মূল সিদ্ধান্তগুলো তৈরি করেছে এই 145 বারে বসে, এবং পরে অন্যান্য দেশ যারা এর সাথে সংযুক্ত হয়েছে তারা সেটাকে অনুমোদন দিয়েছে। লিগ অফ নেশন বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা প্রথম একটা আন্তর্জাতিক সংগঠন বা আন্তর্জাতিক সংস্থা যারা মোটামুটি শান্তি চুক্তি বা পৃথিবীতে শান্তি দেখতে চেয়েছে, যে যুদ্ধ নয় শান্তি চাই, এটা দেখতে চেয়েছে। এবং এটার আউটকামটা হচ্ছে প্যারিস পিস ট্রিটির আউটকামটা হলো এটা। সদর দপ্তর ছিল জেনেভাতে, এটা জানেন, অত দূরে না হয় গেলাম না। ইভেন মানে মূল কাজ ছিল তাদের বৈশ্বিক শান্তি রক্ষার জন্য তাদের চেষ্টা করা। প্রথম উদ্দেশ্য, এদের যে মূল উদ্দেশ্য ছিল, বড় উদ্দেশ্য দুইটা। একটা হলো যে কম্বাইন্ড সিকিউরিটি সিস্টেম, মানে সব দেশগুলোর ভিতরে সম্মিলিত নিরাপত্তা ব্যবস্থা চালু করা, সবাই একসাথে নিরাপদ ব্যবস্থা, সবার সাথে এককভাবে কোনো দেশ না, কম্বাইন্ডলি সব দেশগুলো এর সদস্য যারা আছে সবাই একসাথে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা বা গড়ে তোলা। দ্বিতীয় ছিল যে যুদ্ধ হবে না, যে কোনো সমস্ত দেশকে যে কোনো ধরনের সমস্যা যদি হয়, প্রথম হলো যে তার যে ডিআরমেশন মানে অসামরিকীকরণ, অস্ত্র সরিয়ে দিয়ে যুদ্ধ এড়ানো, এবং আলাপ আলোচনা মানে এক ধরনের সালিশের মাধ্যমে যে কোনো ধরনের আন্তর্জাতিক দ্বন্দ্বকে নিরসন করা। দুইটা জিনিস, একটা হলো যে কম্বাইন্ড সিকিউরিটি ব্যবস্থা চালু করা, এবং অসামরিকীকরণের মাধ্যমে যুদ্ধ এড়িয়ে সমঝোতা এবং সালিশের মাধ্যমে যে কোনো আন্তর্জাতিক দ্বন্দ্বকে নিরসন করা। এটা ছিল প্রাথমিক উদ্দেশ্য লিগ অফ নেশনসে। আরো ছোট ছোট কিছু উদ্দেশ্য ছিল, যেমন শ্রমিকের অধিকার নিশ্চিত করা, তারপর আদিবাসী যারা ছিল, অ্যাবরিজিন, ট্রাইব না অ্যাবরিজিন, আদিবাসীদের ন্যায় বিচার নিশ্চিত করা। এবং এটা কিন্তু আমাদের সাথেও, এই যে আমাদের চিটাগাং হিল ট্র্যাক্সে একটা বিষয় আছে, তো এই বিষয়টা ওই ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে লিগ অফ নেশন থেকেই চলে আসছে। সুতরাং এটা মাথায় রাখা জরুরি, আমরা কখনো ট্রাইব বলবো না, অ্যাবরিজিন যারা আদিবাসী যারা, তাদের বিষয়, তাদের নিশ্চিত মানে ন্যায় বিচার করা এই ইসের ভিতরে, চার্টারের ভিতরে ছিল। তারপরে গ্লোবাল হেলথ মেইনটেইন নিশ্চিত করা, বিশ্বের সমস্ত মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করা, মাদক এবং মানব পাচারকে যে কোনো মূল্যে রোধ করা। এটা অস্ত্র কেনা বেচা, যেমন মাদকের বিষয়ে আমরাও জানি যে ওপিয়ামের ওয়ার হয়েছে চায়নাতে, চায়না এবং ব্রিটেনের মধ্যে, সেই 1842 সালে, 1860 সালে ওপিয়াম 2 হয়। 1842 সালে আমরা জানি যে প্রথম ওপিয়ামের যুদ্ধ হয় চিং ডাইনাস্টির সাথে ব্রিটেনদের। তো মাদকের কালো থাবা তখনও ছিল। সো এই মাদক এবং মানব পাচার রোধ করা, অস্ত্রের যে কোনো ধরনের কেনা বেচা উৎপাদন এগুলো রোধ করার চেষ্টা করা, এবং ইউরোপের সংখ্যালঘু এবং যুদ্ধবন্দী যারা প্রিজনার্স অফ ওয়ার, ইউরোপের সংখ্যালঘু এবং যুদ্ধবন্দীদের অধিকার নিশ্চিত করা, এগুলো অন্যান্য লক্ষ্য ছিল লিগ অফ নেশনসের। লিগ অফ নেশনের সবচেয়ে বেশি সদস্য ছিল 58টি, সেটা ছিল 28 সেপ্টেম্বর 1934 সাল, 28 সেপ্টেম্বর 1934 থেকে শুরু করে নিয়ে আপনার 23 ফেব্রুয়ারি 35 পর্যন্ত, 23 ফেব্রুয়ারি 1935, এই সময়টার ভিতরে সর্বোচ্চ সংখ্যক সদস্য ছিল লিগ অফ নেশনসে। লিগ অফ নেশনসে বিভিন্ন সময় বিভিন্ন জন ঢুকেছে, আবার বের হয়ে গেছে, সো এটা ইজিবিজি হতেই থেকেছে, শুরু থেকেই বিভিন্ন সময় সে হোঁচট খেয়েছে। যাই হোক, 58টিতে সর্বোচ্চ পরিমাণে ছিল। এবং এর 3টা বিভাগ ছিল, একটা হলো অ্যাসেম্বলি, এখন আমরা যেমন জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলি বলি, সাধারণ পরিষদ, সেটা তাদেরও জেনারেল অ্যাসেম্বলি ছিল। এখন সিকিউরিটি কাউন্সিল বলি আমরা, ইউএন সিকিউরিটি কাউন্সিল, ওখানেও কাউন্সিল ছিল। আর
সেক্রেটারিয়েট, এই তিনটা অর্গান ছিল। এখন যেহেতু যেমন 6টা, তার ভিতরে যদিও ট্রাস্টিশিপ কাউন্সিল এখন গভর্নমেন্ট কোনো কাজ নাই, বাট ওখানে 3টা বিভাগই ছিল, জেনারেল অ্যাসেম্বলি, কাউন্সিল এবং সচিবালয় বা সেক্রেটারিয়েট। বিষয়ে আমরা ডিটেলে না গেলাম। এটা অবলুপ্ত হয়ে যায় যখন জাতিসংঘের গঠন হলো 20 এপ্রিল 1946-এ, এটা অবলুপ্ত হয়ে যায়। 20 এপ্রিল 1946 এই তারিখে লিগ অফ নেশন বাতিল হয়ে যায়। এবং এর যে ব্যর্থতা বলা হয়, যে ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। মোটা দাগে একটা হলো যে তাদের যে সিদ্ধান্ত গ্রহণ করতে হতো সেটা সর্বসম্মতভাবে, এখনো তো অনেকটা তাই, যদিও এখন যেমন P5 কে এমন একটা বিষয় রাখা হয়েছে যে চায়না না চাইলে আর কোনো সিকিউরিটি কাউন্সিল কিছু করতে পারবে না, আমেরিকা না, যে কোনো একটা P5 এর কেউ ভেটো দিলে বাকি 15টার 9 জন যদি রাজিও হয়ে যায় তাতেও কাজ হবে না। মানে 14 জন রাজি হলো, একজন যদি P5 এর কেউ রাজি না হয় তো কাজ হবে না। তো আলটিমেটলি এটাও ঠুটো জগন্নাথে পরিণত করে দিয়েছে জাতিসংঘকে। আচ্ছা, এটা ক্রিটিসিজম আপনারা জানেন। জাতিসংঘ আমরা যদি বলি যে ব্যর্থতার দিকে, তো খুব বেশি অত্যুক্ত বলা হবে বলে মনে হয় না। তো ওখানে একই ছিল যে কোনো সিদ্ধান্ত কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, ইউনানিমাসলি নিতে হতো। তো সেটা একটা কঠিন কাজ ছিল। সিদ্ধান্ত বাস্তবায়নে অক্ষম ছিল তারা। এখন যেমন জাতিসংঘ একটা সিদ্ধান্ত দিতে পারে কিন্তু সেটা ইমপ্লিমেন্ট করতে পারে না। আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা যেমন, জজ সাহেব একটা বিচার করে দিলেন, পুলিশ যদি কোঅপারেট না করে সেটাকে বাস্তবায়ন করতে, তাহলে রাষ্ট্রের ভিতরেই অ্যানোমালি শুরু হয়ে যাবে। তো ওখানেও তারা হয়তো একটা সিদ্ধান্ত দিল কিন্তু তাদের কোনো যন্ত্র নাই, তাদের কোনো সিস্টেম নাই যেটা দিয়ে সেই সিদ্ধান্তকে তারা বাস্তবায়ন করবে, সেরকম কোনো ক্ষমতা তাদের ছিল না। এখনকার জাতিসংঘ তো প্রায় একই ধরনের অবস্থা, কিছু কিছু দু একটা ছোট ছোট বিষয় ছাড়া তারা তো ইমপ্লিমেন্ট করাতে পারে না কোথাও। আরেকটা হলো যে সঠিক সিদ্ধান্ত গ্রহণে তারা ব্যর্থ হচ্ছিল বিভিন্ন কারণে, দলাদলির কারণে। এখনো একই অবস্থা, কিন্তু দেখেন যে যেখানে সঠিক সিদ্ধান্ত যেভাবে জাতিসংঘকে নেওয়া দরকার তখন নিতে পারছে কিনা ঠিক সিদ্ধান্তটা, দলাদলির কারণে, ক্ষমতার কারণে, বলয়ের কারণে বা পোলারিটির কারণে পারছে কিনা। মানে ইভেন যদি বলি রাশিয়া এবং চায়না এবং আমেরিকার যে যুদ্ধ, এখন তো এক ধরনের যুদ্ধই চলছে এখানে, ট্রেড ওয়ার, স্নায়ু ওয়ার, সব ধরনের স্নায়ু ওয়ার রাশিয়ার জন্য বলা হতো, রিগান ডক্ট্রিনে বলা হতো। বাট এখন তো সেই একই অবস্থা আমরা মনে করছি যে চায়না এবং ইউএস এর ভিতরে একই ধরনের বিরাজ করছে, হয়তো খোলসটা ভিন্ন রকম। তো এখানেও একই রকম সমস্যা ছিল। তারপরে ওখান থেকে বিভিন্ন দেশগুলো বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ এবং রাগারাগি বলতে পারেন যে জাপান, জার্মানি, ইটালি, স্পেন, এরা সব আস্তে আস্তে করে লিগ অফ নেশন থেকে বেরিয়ে গেছিল। তো এগুলো বড় বড় কারণ যে লিগ অফ নেশন ব্যর্থ হওয়ার জন্য। লিগ অফ নেশন নিয়ে আমি অনেকগুলো আলাপ করলাম। আমরা এখন সেকেন্ড অর্ডার এবং জাতিসংঘ নিয়ে আমরা আলাপ করতে চাই। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণ আপনারা জানেন যে প্রথম ওয়ার্ল্ড ওয়ারই, প্রথম বিশ্বযুদ্ধই দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ। তার একটা তো হলো যে রিপারেশন দেওয়া খুব কষ্ট হচ্ছিল জার্মানির জন্য, এবং তাদের উপরে তাদের কোনো কথা শোনা হয়নি, এককভাবে তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। তো মানসিকভাবে এটা তো তারা মেনে নেয় নাই জার্মানি, তো সেখানে একটা সমস্যা তাদের ছিল। আর একটা ছিল ডানজিক পোর্ট। এইটা জার্মানির অংশ ছিল, পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরে এটা পোল্যান্ডের অংশ হয়ে যায় এবং ডানজিক পর্যন্ত যাওয়ার জন্য পোল্যান্ডের উপর দিয়ে যেতে হতো। যেহেতু জার্মানির অংশ ছিল এটা, তারা ওই জায়গাগুলো আবার পুনরুদ্ধার, ভার্সাই চুক্তির থেকে অনেকেই বেরিয়ে চলে এসেছে, জার্মানিও বেরিয়ে চলে এসেছে। তারা আবার যেমন ভার্সাই চুক্তিতে ছিল যে আপনার রাইনল্যান্ড, যেটা কানাডাতে, আটলান্টিকের ভিতরে রাইনল্যান্ড জায়গাটার নাম, আর রাইনল্যান্ড, প্যাসিফিকের ভিতরে কানাডাতে, যে এই জায়গাটা ডিমিলিটারাইজড জোন থাকবে। কারণ ওইখানে আটলান্টিকের যে যুদ্ধটা হয়েছিল, আমরা আসবো ওখানেও এক সময়, আটলান্টিকের যুদ্ধটা জার্মানির সাথে যে হয়েছিল, সেই আটলান্টিকের ভিতরে একটা জায়গা রাইনল্যান্ড, সেখানে সামরিক স্থাপনা ছিল। তো ভার্সাই চুক্তির মাধ্যমে সেটাকে বেসামরিকীকরণ করা হয়, যে এটাকে কোনো অবস্থাতে আর মানে রিমিলিটারাইজ করা যাবে না, ওটাকে ডিমিলিটারাইজ রাখতে হবে। কিন্তু জার্মানি আবার বিশেষ করে 1933-এ যখন অ্যাডলফ হিটলার ক্ষমতায় আসলো এবং তার নাজি বাহিনী যখন ক্ষমতা দখল করলো, গণতন্ত্র ভেস্তে দিয়ে তারা একনায়কতন্ত্র বা ডিক্টেটরশিপ চালু করলেন অ্যাডলফ,
এবং তার বাহিনী, তার দল, নাজি বাহিনী, সেটা একটা কারণ ছিল গ্লোবাল, মানে সারা বিশ্বের যারা গণতন্ত্রপন্থী তাদের মর্মপীড়ার কারণ ছিল তাদের, সেটা একটা বিষয়। ডিক্টেটরশিপ তারা পছন্দ করছিল না, বিশেষ করে আমেরিকা তো একদমই না, ব্রিটেনও সেই দলে ছিল। তো এই ডানজিগে যাওয়ার জন্য একটা তো গেল অ্যাডলফের ক্ষমতা নেওয়া এবং খুব অ্যাগ্রেসিভ ফরেন পলিসি তারা পার্সু করা শুরু করে দিয়েছিল। আর রাইনল্যান্ডে যেটা ডিমিলিটারাইজ জোন করে দেওয়া হয়েছিল ভার্সাই চুক্তিতে, এই জায়গাটা আবার মিলিটারাইজ করা, দ্যাট মিনস রিমিলিটারাইজেশন শুরু করে জার্মানি। এবং তার যে জায়গাগুলো ছিনিয়ে নেওয়া হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার কারণে, ওসমানিয়াদের এবং জার্মানির যে সাম্রাজ্য ছিল বিশাল, যে সমস্ত জায়গা তাদের কলোনি বলবো জোর করে দখল করা ছিল, যেটা ব্রিটেন এবং ফ্রান্সকে উপহার হিসাবে দিয়ে দিয়েছিল বিজয়ী দল, সেই জায়গাগুলোকে আবার জার্মানরা পুনরুদ্ধারের জন্য মানে তোড়জোড় শুরু করে দেয়। আর যেহেতু ডানজিগে যেতে বাধা দিচ্ছিল পোল্যান্ড তো তখন রাশিয়ার সাথে চলে আসছে অলমোস্ট। তো যাই হোক, এই বাধা দেওয়ার কারণে পোল্যান্ডকে আক্রমণ করে বসে, ইনভেশন করে বসে সেপ্টেম্বরের 1 তারিখে, 1 সেপ্টেম্বর 39 পোল্যান্ড আক্রমণ করে বসে জার্মানি, যেটাকে বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। ওই সময় পোল্যান্ডের সাথে যারা ছিল তারা ব্রিটেন, বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স, এরা জার্মানির এগেনস্টে 3 তারিখে যুদ্ধ ঘোষণা করে, ঠিক 2 দিন পরে। এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরু। আমরা বলি যে এই ডানজিগ পোর্টের জন্য এই যুদ্ধটা শুরু হয়েছে, আসলে সেরকম না। আরো অনেকগুলো কারণ ছিল, যেমন বললাম যে পলিটিক্যাল টেক ওভার বা ডিক্টেটরশিপ এবং খুব অ্যাগ্রেসিভ ফরেন পলিসি। তারপরে জাপান চায়নাকে আক্রমণ করে বসলো, দেন ইটালি ইথিওপিয়াকে আক্রমণ করে বসলো, জার্মানিকে জোর করে রিপারেশন দেওয়ার ব্যবস্থা করা হলো, জার্মানিকে ছোট করে দিয়ে সেই প্রায় 10% জায়গা অন্যদেরকে ভাগাভাগি করে দেওয়া হলো। এবং ইস্ট ইউরোপের উপরে জার্মানি, ইস্ট ইউরোপের যে দেশগুলো ছিল, জার্মানি এবং রাশিয়া, এই দুইটা দেশই মোটামুটি আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা করতেছিল, এটা একটা কারণ ছিল। তারপরে ভার্সাই যে ট্রিটিটা হয়েছিল, যে চুক্তিটা ভার্সাইতে হয়েছিল, এই ট্রিটিটা অসামঞ্জস্যপূর্ণ ছিল, যেটা আর হিটলার আর কোন অবস্থাতে মানতে ছিল না। তো এই সবকিছু মিলেই মানে পোল্যান্ড ইনভেশনের মাধ্যমেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যায়। তো এনিওয়ে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ লম্বা সময় ধরে চলতে থাকে, আমরা জানি। তো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন আসে, সেখান থেকে গ্রাজুয়ালি জাতিসংঘের জন্ম নেয়। এবং এই জাতিসংঘের জন্মের জন্য আপনারা দেখবেন এখন P5 এর জার্মানি, ফ্রান্স একটা দেশ, কিন্তু একদম ইয়াল্টা কনফারেন্স পর্যন্ত ফ্রান্স কোথাও ছিল না। আমরা আসি, সেখানে দেখতে পাবেন যে ধাপগুলো যদি আমরা দেখি জাতিসংঘ জন্মের বা সৃষ্টির ধাপগুলো, প্রথম যে মিটিংটা হয় সেন্ট জেমস প্যালেসে, এটা তারিখ ছিল 12 জুন 1941, 12 জুন 1941, সেন্ট জেমস প্যালেস, তার মানে ব্রিটেনের রাজপ্রাসাদ। এখানে 9টা গভর্নমেন্ট ইন এক্সাইল, জার্মানির সাথে তখন তো ফুল স্কেল যুদ্ধ চলছে, 39 সেপ্টেম্বরে শুরু হয়, যুদ্ধ চলছে সারা পৃথিবীতে। এই অবস্থাতে ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, এই 3টা স্বাধীন দেশের সাথে আরো 9টা গভর্নমেন্ট ইন এক্সাইল। এই 9টা গভর্নমেন্ট ছিল বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, গ্রিস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, ইউগোস্লাভিয়া এবং ফ্রান্স। 9টা প্লাস 5টা, এই 14টা দেশ, তারা সেন্ট জেমস প্যালেসে বসে 12 জুন তারিখে। তাদের উদ্দেশ্য, এখান থেকে যে ডিক্লারেশনটা হয় সেটাকে বলা সেন্ট জেমস ডিক্লারেশন, ডিক্লারেশন অফ সেন্ট জেমস প্যালেস। এখন যেখানে রানীর ভবন, যেটা রানীর প্যালেস, যেটা এখন সেন্ট জেমস প্যালেস। এই প্রোগ্রামে বা এই যে সেন্ট জেমস প্যালেসের যে কনফারেন্সটা বা মিটিংটা, সেন্ট জেমস ডিক্লারেশনটা, বা এখানে যারা 9, 5, 14টা দেশ যখন এখানে বসেছে, তাদের মূল উদ্দেশ্য ছিল যে অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে। অ্যাক্সিস পাওয়ারটা আমি দেখে আলাপ করবো যে কেন অ্যাক্সিস পাওয়ারটা আসলো। অ্যাক্সিস পাওয়ার 1936 থেকে নিয়ে 1940 পর্যন্ত, এই সময়টাতে লিখে রাখি আমি। অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে তারা তাদের ওয়ার স্ট্র্যাটেজি ঠিক করে,
যে যে কোনো মূল্যে এই অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে আমাদের শক্তি সঞ্চয় করে একে সামনে বাড়তে হবে, একে হারিয়ে দিতে হবে, এটা একটা পয়েন্ট ছিল। আর একটা পয়েন্ট ছিল যে কিছু ফিউচারে যাতে একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়া যায় সেজন্য কিছু প্রিন্সিপাল ঠিক করা। দুইটা জিনিস, একটা হলো অ্যাক্সিস পাওয়ারের বিরুদ্ধে আরো ফোর্স এক্সার্ট করা, যুদ্ধ কনসার্টেড করা, সাথে সাথে ফিউচার ভবিষ্যৎ পৃথিবীতে যাতে যুদ্ধ না হয়ে শান্তি আসতে পারে সে ধরনের একটা ব্যবস্থা করা যায় কিনা সে ব্যাপারে চিন্তা ভাবনা করা। এটা হলো সেন্ট জেমস প্যালেসের প্রথম মিটিংটা হলো। এর ভিতরে আমি অ্যাক্সিস পাওয়ারের বিষয়টাতে চলে আসি। অ্যাক্সিস পাওয়ারটা হলো 1936 এ রোম বার্লিন চুক্তিটা। অ্যাডলফ হিটলার আর এদিকে ছিল বেনিতো মুসোলিনি, দুই যোদ্ধা, দুই যুদ্ধবাজ মানুষ। ওই সময়ে ইউরোপে ফ্রান্স বা মুসোলিনি এবং হিটলার এরা খুব ভয়ঙ্কর মানুষ ছিল এবং তাদের জাতি বা তাদের যারা সৈন্যবাহিনী তারাও খুব দুর্ধর্ষ ছিল, যে কারণে অস্ট্রিয়া হাঙ্গেরি বলেন বা আশেপাশে যারা বলেন সবাই মোটামুটি একটা ভয়ে তাদের জন্য ভীত থাকতো। সো এই দুইটা দেশ তখন প্রথম একটা চুক্তি করে যেটাকে বলা হয় রোম বার্লিন ট্রিটি। রোম বার্লিন ট্রিটি 1936 সালে। এই রোম বার্লিন ট্রিটিটা যখন হয়ে গেল সেখানে বেনিতো মুসোলিনি সেখানে যে স্পিচটা দিচ্ছিলেন ট্রিটির পরে, আমরা জানেন যে কোনো চুক্তি হলে তারপরে এক ধরনের বক্তৃতা রাষ্ট্রপ্রধানরা দিয়ে থাকেন বা সিগনেটারিরা দিয়ে থাকেন, ধন্যবাদ দিয়ে থাকেন। ওই সময় উনি এই কথাটা বলতে, এই শব্দটা নিয়ে আসেন। এর আগে একবার আসছিল, অস্ট্রিয়া হাঙ্গেরিরা একটা অ্যাক্সিস শব্দটা একবার ব্যবহার করেছিল, বাট উনি এখানে মূলত এটাকে অ্যাপ্লাই করেন যে এখন পুরো ইউরোপকে রোম বার্লিন অ্যাক্সিসের উপরেই চলতে হবে। তার মানে আমাদের হাতের পুতুল হয়ে যাবে ইউরোপ, যেহেতু আমরা দুই পরাশক্তি বিশ্বের এক হয়ে গিয়েছি, তো আমাদের শক্তির সামনে আর কেউ দাঁড়াতে পারবে না। বিশেষ করে তখন আপনার ফ্রান্স বা ব্রিটেন এদের বা রাশিয়া এদেরকে মিন করা হয়েছে যে তোমরা, বা অস্ট্রো হাঙ্গেরি যারা প্রুশিয়ান অঞ্চল যেটা, যে তোমরা আর আমাদের সাথে পারছো না, আমরা এখন জার্মানি এবং ইটালি এক হয়ে গিয়েছি, মুসোলিনি এবং রোম বার্লিন এক হয়ে গিয়েছি, সো তোমরা আর আমাদের সাথে পারছো না। এইখানে প্রথম উনি বলেন যে রোম বার্লিন অ্যাক্সিসের উপরে পুরো ইউরোপকেই চক্কর কাটতে হবে এখান থেকে। এবং এটা 1936 এ রোম বার্লিন চুক্তি। এর সাথে এসে 1940 সালে জাপান যোগ দেয় এন্টি কমিউন প্যাক্টে, এন্টি কমিউন প্যাক্ট মানে কমিউনিজম বিরোধী প্যাক্টে 1940 সালে জাপান এই অ্যাক্সিসের পার্ট হয়ে যায়, যে কারণে অক্ষশক্তি বা অ্যাক্সিস পাওয়ার হিসাবে এই তিনটা দেশকে বলা হয় জার্মানি, ইটালি এবং জাপান। এই তিনটা শক্তিকে অ্যাক্সিস পাওয়ার বলা হয়ে থাকে বা অক্ষশক্তি বলা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় মিটিংটা হলো 14 আগস্ট 1941 সালে, আটলান্টিক চার্টার নামে পরিচিত। এটার একটা কোডের নাম ছিল রিভেরা। রিভেরা এটা একটা গোপন মিটিং ছিল। এটা 14 আগস্ট 1941। আটলান্টিক চার্টার বলা হয় এটাকে, অফিসিয়ালি যদিও আটলান্টিক চার্টার বলে না। এটা ছিল যে ইনফ্যাক্ট সে সময় রুজভেল্ট এবং আপনার চার্চিল দুজন ভালো বন্ধু ছিল, খুব সম্ভবত ছাত্র জীবনে একসাথে পড়াশোনাও করেছে। দুইজন পরে দুই দেশের নেতৃত্বে চলে এসেছে, একজন আমেরিকার প্রেসিডেন্ট এবং একই সময়ে চার্চিল ব্রিটেনের প্রাইম মিনিস্টার। এরা দুইজন খুব গোপনে প্লাসেন্সিয়া বে, কানাডাতে, এটা প্লাসেন্সিয়া বে, এটা কানাডার নিউফাউন্ডল্যান্ড, এটা এখন নিউফাউন্ডল্যান্ড কানাডার প্যাসিফিকের মধ্যে, এটা এই সরি আটলান্টিকের মধ্যে, প্যাসিফিক তো জাপানের দিকে। আটলান্টিকের এই বেতে প্রথম ওইখানে আপনার যে গোপন মিটিংটা হয়, রুজভেল্ট ওইখানে 10 দিনের ফিশিং ট্রিপে গিয়েছিলেন। কথিত ভাবে বলা হয় যে উনি ফিশিং ট্রিপে এবং খুবই গোপন ভাবে গিয়েছিলেন, ছুটি কাটানোর জন্য গিয়েছিলেন, বাট গিয়েছিলেন উনি নেভাল ওয়ারশিপে। ওই জাহাজটার নাম ছিল ইউএসএস অগাস্টা।
10 দিনের ছুটি কাটানোর জন্য রুজভেল্ট প্রথম ওখানে গিয়ে পৌঁছান। এই জায়গাটাতেই আটলান্টিকের যুদ্ধ হয়েছিল আপনার সেপ্টেম্বরের 3 তারিখে, যেটা শুরু হয়েছিল 39, সেই সময় এই জায়গাগুলোতে জার্মানিদের সাথে শুরু হয়ে গিয়েছিল এবং 45 সাল পর্যন্ত এটা কন্টিনিউ করে আটলান্টিকের যুদ্ধ, ব্যাটেল অফ আটলান্টিক। ইউএস অগাস্টাতে উনি 10 দিনের ফিশিং ট্রিপে রুজভেল্ট আসলেন এবং চার্চিলের সাথেও কথা হয়েছিল বা যোগাযোগ ছিল। চার্চিল অগাস্ট মাসের 9 তারিখে, কোডের নাম আমরা বলছি রিভেরা, এই যে আটলান্টিক চার্টার, এটার কোডের নেম বা রিভেরা, 9 আগস্ট 41-এ চার্চিল এখানে চলে যান, উইনস্টন চার্চিল। এটা জাহাজটার নাম ছিল আপনার HMS প্রিন্স অফ ওয়েলস। এটাও ব্যাটেল, মানে নেভাল ব্যাটেলশিপ ছিল। হিজ ম্যাজেস্টিজ শিপ HMS, যেমন আমরা বিএনএস বলি, বাংলাদেশ নেভাল শিপ, তো বিএনএস বলি, তারা ব্রিটিশরা এটা এখনো আছে HMS, তাদের নেভাল শিপ গুলোকে বলে তারা হিজ ম্যাজেস্টিজ, বা যদি রানী থাকে হার ম্যাজেস্টিজ শিপ HMS। ওই জাহাজটার নাম ছিল প্রিন্স অফ ওয়েলস। উনিও 9 তারিখে, সেপ্টেম্বরের 9 তারিখে গিয়ে ওখানে পৌঁছে, এবং বলা হয়ে থাকে যে ওনার এত গোপনে গিয়েছিল যে কেউই টের পায় নাই যে ওখানে গিয়েছে। তারা খুব গোপনীয়তার সাথে ওখানে গিয়েছিল। ইভেন তথাকথিত পাপারাজ্জিরাও তখনও তাদের পিছু ধরে পারে নাই, যেটা ডায়নার পিছু ধরতে পেরেছিল ইটালিয়ান পাপারাজ্জিরা। এনিওয়ে, সো প্রথম যখনই দেখা হয়েছে, সবকিছুর আগে দুই বন্ধুর যে অভিব্যক্তিটা ছিল যে অনেকদিন পরে, মানে বিষয়টা এরকম যে দোস্ত তোমার সাথে এতদিন দেরি হলো আমাদের দেখা হতে, সো সেই আবেগ ইমোশন তাদের ভিতরেও ছিল। সো এনিওয়ে, তারা তখন এই অগাস্ট মাসে দুইটা জাহাজ, একটা হলো ইউএসএস অগাস্টাতে, উনি 10 দিনের ছুটি কাটাতে আসছেন রুজভেল্ট, আর চার্চিল গেলেন HMS প্রিন্স অফ ওয়েলসে। ওখানে ওনারা কিভাবে শান্তি আনা যাবে না যাবে এটা নিয়ে অনেক আলাপ সালাপ করলেন, এবং 8 পয়েন্টের একটা চুক্তি ওনারা সই করলেন, 8 পয়েন্টস ডিক্লারেশন। এটা ডিক্লারেশন ঠিক না, এক ধরনের ওনাদের আন্ডারস্ট্যান্ডিং আমরা বলতে পারি, বা চুক্তি বলতে পারেন, যেটাকে আসলে ওনারা কখনো বলেন নাই যে এটা আটলান্টিক চার্টার, ওনারা নিজেরাও বলেন নাই। এই আটলান্টিক চার্টারটা ব্রিটেনের যে লেবার পার্টির নিউজ পেপার ছিল ওই সময়, ডেইলি হেরাল্ড, তারা প্রথম এই শব্দটা, যে আটলান্টিক চার্টার শব্দটা তারা প্রথম কয়েন করে। এবং কোথায় তাও তারা বলতে পারেনি, তারা অনুমান করেছিল যে এটা আটলান্টিকের কোথাও এই মিটিংটা হচ্ছে, এবং সেখানে কোন ধরনের চুক্তিতে দুই বিশ্ব নেতা পৌঁছাচ্ছেন বলে তারা ধারণা করেছিল। এই ডেইলি হেরাল্ড তারাই প্রথম নামটা দেয়, তাদের পত্রিকার নামটা দেয় যে ওখানে একটা এগ্রিমেন্ট সাইন হয়েছে যেটার নাম চার্টার। তারাই নিজেরা বলে এটার নাম যেমন আটলান্টিক চার্টার, অফিসিয়ালি এটার কোনো নাম ওইভাবে দেওয়া হয়নি। এবং এটা প্রিন্স অফ ওয়েলসে বসে সই করা হয়, দুই নেতা সই করে। এর মূল যে জিনিসটা ছিল, সে যে যুদ্ধের যে নীতি আছে, এই যুদ্ধ কিভাবে যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে শান্তি আনা এবং সংঘর্ষ এড়িয়ে, যে কোনো ধরনের সংঘর্ষ, বিবাদ বা মত পার্থক্য এড়িয়ে একজন আরেকজনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, বোঝাপড়ার মাধ্যমে আন্তর্জাতিক যে কোনো সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটার প্রতিশ্রুতির কথা ব্যক্ত করা ছিল। এখানে যুদ্ধ হবে না, আলোচনার মাধ্যমে সমাধান হবে। প্রথমটাতেও কিন্তু একই জিনিস ছিল, সেটার ধারাবাহিকতাকে আমরা এটা বলতে পারি এই আটলান্টিক চার্টার, যেটা অগাস্ট 1941 সালে এটা আটলান্টিকের নিউফাউন্ডল্যান্ডে, আমরা বললাম যে প্লাসেন্সিয়া বেতে হয়েছিল। এবং ওই জায়গায় যে ইয়েটা ছিল আপনার চার্টারটা, প্রিন্স অফ ওয়েলস, এবং ওটা ছিল বেশ বলা হয় আর্জেন্সিয়া বে, আমেরিকান ওখানে একটা ঘাঁটি ছিল আর্জেন্সিয়া, আমেরিকান নেভাল ঘাঁটি, যেটার নাম ছিল আর্জেন্সিয়া বে, আর্জেন্সিয়া বা নেভাল বেজ, এটা আমেরিকান ইউএস নেভাল বেজ আর্জেন্সিয়া। এই নেভাল বেজে বসে নিউফাউন্ডল্যান্ডে, আটলান্টিকের ভিতরে নিউফাউন্ডল্যান্ডের এই প্লাসেন্সিয়া বে স্পেসিফিক এই ঘাঁটিতে, আর্জেন্সিয়া ঘাঁটিতে, আমেরিকান নেভাল ঘাঁটিতে এই দুই জাহাজ ভিড়ে তারা এখানে সই করে। সো এটা গেল দ্বিতীয় মিটিং। এরপরে ডিসেম্বর মাসে
ওয়াশিংটনে আরেকটা কনফারেন্স হয় যেটাকে আমরা বলি ডিক্লারেশন অফ দ্য ইউএন, এটা 3 নাম্বার। এইখানে ডিক্লারেশন অফ দ্য ইউএন আসে, ডিক্লারেশন অফ দ্য ইউনাইটেড নেশনস। এটা ওয়াশিংটনে, এটা তারিখ ছিল 22 ডিসেম্বর 1941 থেকে নিয়ে একটা লম্বা মিটিং হয়েছে 14 জানুয়ারি 42 পর্যন্ত, 1942 এটা ডিউরেশন ছিল এই সময়টা আমেরিকাতে। এটার একটা কোডের নাম দেওয়া হয়েছিল আর্কেডিয়া। ওটা যেমন রিভেরা, এটা দেওয়া হয়েছিল আর্কেডিয়া কোডেড নেম। ইভেন চার্টারটা ওয়াশিংটনে যে মিটিংটা হয়েছিল আর্কেডিয়া নাম দেওয়া হয়েছিল। এইখানে এটা তারা নেতারা এখানে মূলত ছিলেন আপনার রুজভেল্ট ছিলেন, উইনস্টন চার্চিল ছিলেন, তারপরে ম্যাক্সিম লিডওয়েট, আমি লিখে দিই। রুজভেল্ট আর চার্চিল না লিখলে হবে, আর দুজন যারা ছিলেন ম্যাক্সিম লিটভিনভ, রাশিয়ান অ্যাম্বাসাডার ছিলেন উনি। উনি ছিলেন রাশিয়ান অ্যাম্বাসাডার, রাশিয়ান তো ঠিক না, সোভিয়েত অ্যাম্বাসাডার টু ইউএসএ। টু দা ইউএসএ, তার মানে ইউএসএ, ইউকে, রাশিয়া আর আপনার চাইনিজ প্রাইম মিনিস্টার ছিলেন টিবি সুং সেই সময়। টিভি সুং রাশিয়ান প্রাইম মিনিস্টার, কি তাহলে টিএসি সি বলা হতো, শিবং ড্যাশ আছে, শিবং সুং, টিভি সুং ওনার নাম ছিল। চায়না বলতে তো তখন পিপলস রিপাবলিক অফ চায়না ছিল না, ছিল রিপাবলিক অফ চায়না এখন যেটা তাইওয়ান। তো সেটা যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, ওনারা এখানে দীর্ঘ আলাপ আলোচনা চলছে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি 14 পর্যন্ত। 22 ডিসেম্বর থেকে 14 জানুয়ারি প্রায় 3 সপ্তাহ ধরে ওনারা আলাপ আলোচনা করে শেষ করে যে চুক্তিতে পৌঁছান সেটার নাম দেওয়া হয় ডিক্লারেশন অফ দ্য ইউএন। এইখানে প্রথম ইউএন শব্দটা রুজভেল্ট নিয়ে আসেন, আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট প্রথম এটাকে নিয়ে আসেন। ওনারা ছাড়াও পরবর্তীতে এটা আপনার এই যে চুক্তিটা ইউএন এর যে খসড়া বললাম এই 4 জনে, এই 4টা ছাড়া আরো 22টা দেশ এটাতে সাইন করে। এই 4টা দেশ মূলত সব সিদ্ধান্তে নিয়ে আসে এবং 1 তারিখে সিদ্ধান্তে পৌঁছে। এই এগ্রিমেন্ট যেটা 1/1942 ইউএন এর জন্য যে ডিক্লারেশন অফ দ্য ইউএন, এই নথিটা বা এই ডকুমেন্টটা 4টা দেশ প্রথমে সই করে, রুজভেল্ট, চার্চিল, তারপরে আপনার ইউএস অ্যাম্বাসেডর ছিল ম্যাক্সিম লিটভিনভ, আর আপনার টিভি সুং প্রাইম মিনিস্টার অফ রিপাবলিক অফ চায়না, দি দেন চায়না, রিপাবলিক অফ চায়না এখন যেটা তাইওয়ান বলছি সেটা। ইনারা 4 জন 1 তারিখে সই করেন এই ডিক্লারেশন, এবং পরবর্তী দিনে 2 তারিখে আরো 22টা দেশ ওখানে সই করে। 4টা আর 22টা, মোট ইউএন এর যে প্রথম ডিক্লারেশন 26টা দেশ এখানে সই করে। দেখেন এটা 3rd মিটিং গিয়েছে, আপনারা কোথাও ফ্রান্সকে এখনো পেয়েছেন কিনা দেখেন, ফ্রান্স কিন্তু কোথাও নেই। এরপরে আপনার 1943 সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত মস্কোতে একটা মিটিং হয়, এগুলোরই সবই ধারাবাহিকতা। 4th মিটিং মস্কো, এটাকে বলা হয় মস্কো কনফারেন্স বা মস্কো ডিক্লারেশন। মস্কো কনফারেন্স, এটার তারিখ ছিল আপনার 18-10 থেকে 11-11, 18 অক্টোবর থেকে নিয়ে 11 নভেম্বর 1943 মস্কোতে। মূলত ক্রেমলিনেই হয়েছিল, রাশিয়ার যে প্যালেস ক্রেমলিনে হয়েছিল। এবং তারা এখানে যারা অংশগ্রহণ করেছিলেন, ফরেন মিনিস্টার, 4টা দেশের ফরেন মিনিস্টার, রাশিয়ান ফরেন মিনিস্টার ছিলেন মলটোভ, মলটোভ বলা হতো না, মলটোভ রাশিয়ান ফরেন মিনিস্টার। দেন আপনার ব্রিটেনের ফরেন মিনিস্টার অ্যান্থনি এডেন, এটা সোভিয়েত ফরেন মিনিস্টার, উনি ব্রিটেনের ফরেন মিনিস্টার ছিলেন। আর আপনার
কর্ডেল হাল ছিলেন ইউএস এর ফরেন মিনিস্টার, দ্যাট মিনস সেক্রেটারি অফ দ্য স্টেট। কর্ডেল হাল, সরি একটা হবে কর্ডেল হাল। আসছিলেন চাইনিজ অ্যাম্বাসাডার টু রাশিয়া, ওনার নাম ছিল ফু পিং শেন। উনি ইউএস চাইনিজ অ্যাম্বাসাডার টু সোভিয়েত ইউনিয়ন। এই চারজন ওখানে তারা মিটিং করে মস্কোতে, মস্কো কনফারেন্সে, এবং 4টা ডিক্লারেশন ওনারা এখানে ফাইনালাইজ করতে পারেন এই মিটিংটার ভিতরে, 18-10 থেকে 11-11। এটাও অনেক লম্বা সময় ধরে, প্রায় 23-24 দিন ধরে, 3 সপ্তাহের উপরে তারা এখানে আলাপ আলোচনা করে 4টা ডিক্লারেশনে পৌঁছায়। যে 4টা ডিক্লারেশন নাম ছিল, 1 নম্বর ডিক্লারেশন অফ দ্য 4 নেশনস অন জেনারেল সিকিউরিটি, এই 4টা দেশের জন্য ডিক্লারেশন অফ দ্য 4 নেশনস অন জেনারেল সিকিউরিটি। আর 2 নম্বর ছিল ডিক্লারেশন অন ইটালি, 3rd ছিল ডিক্লারেশন অন অস্ট্রিয়া। 4 নম্বর ছিল ডিক্লারেশন অন অ্যাট্রোসিটিস, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে অ্যাট্রোসিটিস গুলো হয়েছে সেই সময়গুলা। এখানে মোটামুটি বলা ছিল যে কে কাকে কি করবে, কিভাবে কাকে ধরা হবে, মারা হবে, ইত্যাদি আর কি। মস্কো কনফারেন্স, ক্রেমলিনে যেটা হয়েছিল, এটা 4টা গেল এখানে। এবারে পঞ্চম মিটিংটা যদি আমরা আসি, এটা 28-11 থেকে 1 ডিসেম্বর 1943। এবং এই যে মস্কোতে যেটা মিটিংটা হয়েছিল, এটার একটা ফলাফল ছিল তাদের একটা ডিক্লারেশন, যেটা ফাইনাল ডিক্লারেশন বা ডকুমেন্ট আসছিল। সেখানে তারা বলছিল যে খুব দ্রুত সময়ের ভিতরে আমরা একটা আন্তর্জাতিক সংস্থা, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এস্টাবলিশ করতে চাই, যার ভিত্তি হবে ইকুয়ালিটি বা সাম্য, সমতা বা সাম্য, সবারিন ইকুয়ালিটি, আর পিস এবং সিকিউরিটি, ইন্টারন্যাশনাল পিস এবং মেইনটেনেন্স অফ ইন্টারন্যাশনাল পিস এন্ড সিকিউরিটি, যার ভিত্তি হবে। এই ডিক্লারেশনের মূল বক্তব্যগুলো এখানে ছিল। এর পরের মিটিংটা হয় আপনার, তার মধ্যে 5 নাম্বার হলো খুব সম্ভবত। পরের মিটিংটা হয় 28-11 থেকে 1-12, 28-11 থেকে নিয়ে, দ্যাট মিন্স নভেম্বরের 28 থেকে 1 ডিসেম্বর 1943। এই সময়টা এটা তেহরান ডিক্লারেশন। ইনফ্যাক্ট এটার কারণ ছিল সে সময় স্টালিন ছিলেন রাশিয়ার, সোভিয়েতের ক্ষমতায়, করার কথা ছিল অন্যখানে, কিন্তু স্টালিন অসুস্থতার কারণে উনি খুব দূরে ট্রাভেল করতেন না। এই জন্য যেখানে স্টালিনের পার্টিসিপেশনের বিষয় থাকতো সেটা কাছাকাছি জায়গায় রাখার চেষ্টা করা হতো। তেহরান তো রাশিয়ার পাশেই বর্ডারিং এরিয়া, এবং তেহরান সে সময়ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভুক্তভোগী একটা দেশ। তো এনিওয়ে, এখানে তারা প্রথমে এখানে 3টা দেশ, রুজভেল্ট, স্টালিন এবং চার্চিল, দ্যাট মিনস ইউএসএ, রাশিয়া আর ইউকে, 3 দেশ, রুজভেল্ট, স্টালিন এবং চার্চিল, এরা 3 জনে বসে আলাপ আলোচনা করে ডিসেম্বরের 1 তারিখে, 1 ডিসেম্বরে তারা একটা সিদ্ধান্তে পৌঁছায়, যেটাকে বলা হয় তেহরান ডিক্লারেশন। 1 তারিখে তেহরান ডিক্লারেশন, যার ভিতরে মূল কথা ছিল যে একটা কনসার্টেড প্ল্যান করা হবে, যাতে করে অক্ষ শক্তিকে হারিয়ে মিত্র শক্তি বা অ্যালাইড ফোর্স যেন জিতে যায়, এই জন্য কনসার্টেড এফোর্ট একটা দিতে হবে শক্ত করে। আর জার্মানির বিরুদ্ধে সেকেন্ড একটা ফ্রন্ট খুলতে হবে, সেটা বলছে যে 1 জুনের মধ্যে, জুন 44-এর 1 জুনের ভিতরে নতুন একটা ফ্রন্ট খুলতে হবে, যেটা দিয়ে জার্মানিকে পর্যদুস্ত করা যায়। এটা ছিল আপনার তেহরান ডিক্লারেশনের মূল বিষয় 3 নেতার মধ্যে। ইরানের রাজধানী তেহরানে এটা হয়েছিল। চতুর্থটা হলো আপনার, এর পরেরটা হলো আপনার ডাম্বার্টন অক্স, আমেরিকাতে ডাম্বার্টন অক্স কনফারেন্স। এটা ছিল 21 আগস্ট থেকে নিয়ে 7 অক্টোবর 1944। ডাম্বার্টন অক্স এটা একটা প্রাইভেট প্রপার্টি ছিল, ওটার নামই ছিল ডাম্বার্টন, এর জন্য বলা হয় ডাম্বার্টন অক্স। ডাম্বার্টন অক্স এটা ওয়াশিংটনের একটা প্রাইভেট প্রপার্টি, ওই যে একটা ভবন, ম্যানশন, রহিমুল্লাহ ম্যানশন, সেই ধরনের আর কি ডাম্বার্টন অক্স, ওই ভবনে বা ওই জায়গাতে হয়, এই জন্য এটার নাম ডাম্বার্টন অক্স কনফারেন্স বলা হচ্ছে ওয়াশিংটনে। সেখানে যারা ছিল ওখানে কর্মচারী, সচিব লেভেলের, আমরা বলতে পারি যে 4 দেশের সচিব লেভেলের মিটিং হয়েছে। দেখেন এখানেও কিন্তু আবারও ফ্রান্সকে আপনি পাবেন না, এখনো পর্যন্ত ফ্রান্সকে কোথাও পান নাই। মূলত 4টা দেশ, ইউএসএ,
ইউকে, রাশিয়া, চায়না, এরা 4 দেশই সবকিছু করছে এখনো পর্যন্ত। দেখেন, তো ডাম্বারটন নক্সের যে মিটিংটা হয়েছে সেখানে যারা ছিলেন তার ব্রিটিশ পার্মানেন্ট আন্ডার সেক্রেটারি, তার মানে ব্রিটিশ ফরেন সেক্রেটারি আপনি বলতে, বাংলাদেশ যদি মিলান আপনি ব্রিটিশ পররাষ্ট্র সচিব ওনার স্যার আলেকজান্ডার কাডোগান, আপনার নাম পেয়ে যাবেন, স্যার আলেকজান্ডার কাডোগান, ব্রিটিশ ফরেন সেক্রেটারি। আমরা যদিও ফরেন সেক্রেটারি বোঝানো হয়, পররাষ্ট্র মন্ত্রী বোঝানো হয় সেক্রেটারি হিসাবে আমেরিকাতে বা ইউএসএ তে, আমরা আমাদের ইউএসএ এবং ইউকে তে সেক্রেটারি বলতে বোঝানো হয় মন্ত্রীদেরকে। আমরা আমাদের সুবিধার জন্য আন্ডার সেক্রেটারি মানে আমাদের যারা সচিব লেভেলের ওনাদের স্যার আলেকজান্ডার কাডোগান, ওই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তাদের সচিব ছিলেন, মানে এফসিও বলে, ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস, সেটা সচিব ছিলেন। এবং সোভিয়েত অ্যাম্বাসেডর টু ইউএসএ ওই সময় যিনি ছিলেন, এটার নাম খুব পরিচিত, যে আন্দ্রে গ্রোমিকো, খুব নাম করা মানুষ। আন্দ্রে গ্রোমিকো, এটা হলো ইউকে, এটা সোভিয়েত, ইউকে সোভিয়েত। আর আপনার ইউএসএ থেকে ছিল, ইউএসএ আন্ডার সেক্রেটারি ছিল এডওয়ার্ড স্টেটিনাস। এডওয়ার্ড স্টেটিনিয়াস, উনি ছিলেন ইউএসএ থেকে। চায়না থেকে গিয়েছেন যে ব্রিটেনে যিনি চাইনিজ অ্যাম্বাসেডর ছিলেন ইউকে তে, ওয়েলিংটন কু, এটা একটু চাইনিজ নাম ঠিক মনে হয় না, তারপর কু দেখে বোঝা যাবে যে এটা হয়তো চাইনিজ নামই হবে। ওয়েলিংটন কু উনি চাইনিজ অ্যাম্বাসেডর ছিলেন ইউকে তে, সেখান থেকে তিনি আমেরিকাতে গিয়েছিলেন এই ডাম্বারটন নক্স কনফারেন্সে যোগ দেওয়ার জন্য। এই 4টা দেশ সেখানে, 4টা প্রতিনিধিরা সেখানে মিলিত হন। এই 21 আগস্ট তারিখ থেকে নিয়ে 7 অক্টোবর পর্যন্ত তারা সেখানে দেখা সাক্ষাৎ করেন এবং 7 আগস্টে তারা ইউএন এর স্ট্রাকচার দাঁড় করান। এখানে গ্রাজুয়ালি এক একটা করে আসছে। 7 অক্টোবর ইউএন এর একটা স্ট্রাকচার তারা দাঁড় করেন এবং এই যে স্ট্রাকচারটা তারা দাঁড় করান, এটা যারা গভর্নমেন্ট গুলো ছিল, যারা ইউএন এর পক্ষে সাপোর্ট দিচ্ছিল বা ইউএন এর পক্ষে কাজ করছিল তৈরি করার জন্য, এই ধরনের গভর্নমেন্ট এবং তাদের মানুষের জন্য এটা উন্মুক্ত করে দেয়। এবং তখন তো ওয়েবসাইট ছিল না যে সেখানে দিয়ে দিবে, সেই গভর্নমেন্ট গুলোর কাছে পাঠানো হয়, তারা স্টাডি করবে এবং তাদের মতামত দেওয়ার জন্য। 7 অক্টোবর তারিখে ডাম্বারটন নক্সের আউটকামটা হলো ইউএন এর ড্রাফট, ইউএন চার্টারের আমরা ইউএন এর স্ট্রাকচার যেটা, সেটা ড্রাফটটা তৈরি করে ওনারা সমস্ত সরকার এবং তার লোকজনের কাছে এটা স্টাডি করা এবং তাদের মতামত দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয় ডাম্বারটন নক্স থেকে। এরপরে চলে আসে, যেহেতু মোটামুটি ফাইনালের দিকে চলে আসছে এখন ইউএন এর গঠনটা, স্ট্রাকচারও দাঁড় করিয়ে ফেলেছে সচিব লেভেলের লোকজনে, তখন বিষয়টা আসলে যে এখন রাষ্ট্রপ্রধান লেভেলে কোথাও বসে এটাকে ফাইনাল করা দরকার। বিশেষ করে ইউএন সিকিউরিটি কাউন্সিলের যে স্ট্রাকচারটা নিয়ে আসা হয়েছিল, যে এখন পঞ্চশক্তি আমরা বলছি, তখন কিন্তু ফ্রান্স এর ভিতরে ইনক্লুডেড হয়নি, ইভেন এই যে ইয়াল্টা কনফারেন্সেও না। সেটারও কারণ আছে, কেন হয়নি কেন হয়েছে, দুটোরই কারণ আছে, আমরা বলবো। ইয়াল্টা কনফারেন্সটা এটা ক্রিমিয়াতে, রাশিয়ার অন্তর্গত ক্রিমিয়ার একটা রিসোর্ট সিটি। যেহেতু স্টালিনের থাকা এখানে জরুরি ছিল, রাষ্ট্রপ্রধান হিসাবে এন্ডোর্সমেন্ট জরুরি ছিল, এই জন্য এটা বলা হয়েছিল যে ইউরোপের, পশ্চিম ইউরোপের কোথাও অথবা আমেরিকাতে কোথাও এটা করার জন্য। কিন্তু স্টালিন বলছে যে আমি অসুস্থ মানুষ এবং আমার ডাক্তার আমাকে ট্রাভেল করতে নিষেধ করছে, সুতরাং আমার পক্ষে দূরে যাওয়াটা কঠিন, এই কারণে এটা ক্রিমিয়াতে হয়। ক্রিমিয়া, এটা ক্রিমিয়ার একটা রিসোর্ট সিটি, ইয়াল্টা, ওখানে হয় প্রোগ্রামটা। তো সেখানে চার্চিল ছিলেন, রুজভেল্ট ছিলেন, স্টালিন ছিলেন, আর সাথে সাথে এই তিনজনই ছিলেন এখানে, চাইনিজরা এখানে ছিল না এই অংশটাতে। চার্চিল, রুজভেল্ট, স্টালিন, এদের সাথে এদের ফরেন মিনিস্টাররাও ছিলেন 3 দেশের, এবং 3 দেশের চিফ অফ স্টাফ যারা, সেনাবাহিনী 3 বাহিনীর প্রধান, এরাও ছিলেন। তার মানে চিফ অফ স্টাফ, ফরেন মিনিস্টার এবং রাষ্ট্রপ্রধান, এই 3 দেশের ওনারা ইয়াল্টাতে বসেন এবং 11 ফেব্রুয়ারি 1945 এই দিনে তারা প্রথম ইউএন সিকিউরিটি কাউন্সিলের স্ট্রাকচারটা দাঁড় করেন। ভোটাভুটি যে কিভাবে ভোট হবে, যে পঞ্চশক্তি সহ, যেটা এই যে ইউএন সিকিউরিটি কাউন্সিল,
ইউএন সিকিউরিটি কাউন্সিল এবং এটার যে ভোটের বিষয়গুলো এটা এখানে ফাইনাল করা হয়। ইনফ্যাক্ট দেখেন ডাম্বারটন ওকস পর্যন্ত যখন ফ্রান্স ছিল না, স্বাভাবিকভাবেই ফ্রান্স আউটস্কার্টেড হয়ে গিয়েছিল। এটা দুইটা কারণ, একটা তো আমরা দেখেন প্রথমেই বলেছি যে গভর্নমেন্ট ইন এক্সাইল ছিল, পোল্যান্ড, ফ্রান্স এরা সবাই 9টা দেশ ছিল গভর্নমেন্ট ইন এক্সাইল। প্রথম যে সেন্ট জেমস প্যালেসে যে মিটিংটা প্রথম হয়, এবং এই গভর্নমেন্টটা ছিল আলজিয়ার্সে, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স বেস ছিল। চার্লস ডা গলস, জেনারেল চার্লস ডা গলস, সেও ওখানে নেপোলিয়নের বংশধর যারা আর কি। সো এই চার্লস ডা গলসকে আবার রুজভেল্ট পছন্দ করতো না। সো এই কারণ, এটাও একটা বড় কারণ ছিল যে তাকে এখানে আনা হয় না। এবং দ্বিতীয় ফর্মাল কারণ হলো যে তখন জার্মানি ফ্রান্সকে পুরো দখল করে রেখেছে, পুরো অংশটা, যেমন পোল্যান্ডকে জার্মানি দখল করে রেখেছে, জার্মানি ফ্রান্সকেও তখন দখল করে রেখেছিল। এবং এই সরকারটা আলজিয়ার্সে গভর্নমেন্ট ইন এক্সাইল গঠিত হয়েছে। যেমন পোল্যান্ডের সরকার তখন সেন্ট জেমস প্যালেসে বা ব্রিটেনে গভর্নমেন্ট ইন এক্সাইল হিসেবে তৈরি হয়েছে। আমাদেরও স্বাধীনতা যুদ্ধের সময় যেমন আমরা 8 নম্বর থিয়েটার রোডে আমাদের গভর্নমেন্ট ইন এক্সাইল বা মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, একই ধরনের বিষয় এখানেও। সো এটা একটা তো হলো যে সিডিজি যাকে আমরা চার্লস ডা গলস, জেনারেল সিডিজি বলা হয়, চার্লস ডা গলস, উনাকে পছন্দ করতো না রুজভেল্ট, সেটা একটা কারণ। আর দ্বিতীয় হলো যে গভর্নমেন্ট তো ফ্রান্সের তৈরি জন্মই নিতে পারছে না, সুতরাং এই জন্য তাকে ডাকা হবে না, এটাও একটা বিষয় ছিল। কিন্তু চার্চিলের সাথে আবার চার্লস ডা গলস বা ফ্রান্সের সম্পর্ক ওই সময় ভালো ছিল, বিশেষ করে চার্লস ডা গলের সাথে। উনি রুজভেল্টকে কনভিন্স করেন, স্পেসিফিক্যালি আপনার ওই ডাম্বারটন ওকসের পরেই, যে এবং প্রথম বিশ্ব লিগ অফ নেশনস এবং প্রথম বিশ্বযুদ্ধে তারা এলাই ছিল, ফ্রান্স এবং জার্মানি, ইউএসএও, জার্মানি বলছি সরি, ব্রিটেন, ফ্রান্স এরা এলাই ছিল, এলাইড ফোর্সেস ছিল, ইউএসএও সেখানে ছিল, অন্যভাবে ছিল, এলাইড ফোর্সেস তারা এখানে ছিল। এবং লিগ অফ নেশন তৈরির ব্যাপারে ফ্রান্সের একটা বড় ভূমিকা ছিল, অনেক বড় ভূমিকা সেখানে ছিল। সো এই কারণে একটা সম্পর্ক চার্লস ডা গলসের সাথে ভালো ছিল। যেমন ডি ডে যখন হয় 6 তারিখে, সেই সময় চার্লস ডা গলসকে ব্রিটেনে দাওয়াতও দিয়ে নিয়ে গেছেন চার্চিল। সো এনিওয়ে চার্চিল এটা রুজভেল্টের সাথে পিক আপ করে এবং তাকে এই রিকোয়েস্টটা করে, প্রপোজালটা রিকোয়েস্টটা করে যে ফ্রান্সকে একেবারে বাদ দেওয়াটা ঠিক হবে না। এবং তখন অলরেডি প্যারিসের লিবারেশনের পথে সেপ্টেম্বর মাসে 44 সেপ্টেম্বর, সেপ্টেম্বরের মানে 1944 সালের সেপ্টেম্বরে যখন প্যারিস মোটামুটি মুক্ত হতে শুরু করে এবং জার্মানদেরকে তাড়িয়ে দেওয়া শুরু করে, চার্লস ডা গলের বাহিনী প্যারিস থেকে খালি করা শুরু করে। সো এই ইয়ালটা পর্যন্ত ফ্রান্সকে কোথাও রাখা হয় নাই। ইয়ালটাতে যে সবচেয়ে বড় ইউএন সিকিউরিটি কাউন্সিলে সবকিছু রেডি করে ফেলা হলো, তারপরে ফাইনাল শেপ এখান থেকেই বলা হলো যে এখন সান ফ্রান্সিসকোতে ফাইনাল মিটিংটা হবে জাতিসংঘ জন্মে। এই ইয়াল্টা কনফারেন্স থেকে, ক্রিমিয়ার যে রিসোর্ট ইয়াল্টা, এখান থেকে এই সিদ্ধান্তটা এই 3 নেতা নিলেন, চার্চিল, রুজভেল্ট এবং রাশিয়ার স্টালিন বা সোভিয়েত রাশিয়ার স্টালিন, ওনারা নিলেন। এই ইয়াল্টার সাথে সাথে আপনার জার্মানিতে যে মিটিংটা হয়েছিল পটসডাম, যেখানে, সেখানেও কিন্তু এই নেতারাই বসেছিলেন, সেখানেও ফ্রান্স ছিল না পটসডামেও। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানিকে কিভাবে হ্যান্ডেল করা হবে, এটা জার্মানিতেই সেই মিটিংটা আছে, পটসডাম জায়গাটার নাম। এবং ওখানেও ফ্রান্সকে ডাকা হয় না। তার মানে ফ্রান্স মোটামুটি ইয়াল্টা থেকেও যেমন ডিসকার্ডেড, পটসডাম থেকেও সেভাবে ডিসকার্ডেড। ওইখানে পটসডামে এই 3 নেতারা বসে তারা ঠিক করেছে, বার্লিনের কাছে, বার্লিন থেকে খুব বেশি দূরে নয় পটসডাম শহরটা, ছোট একটা গ্রাম এটা, যে এরপরে তখন তো মোটামুটি বোঝা যাচ্ছে যে হেরে যাচ্ছে জার্মানি, হেরে যাওয়ার পথে চলে গেছে। তো হেরে গেলে জার্মানিকে কিভাবে শায়েস্তা করা হবে, নাকি কিভাবে হ্যান্ডেল করা হবে, জার্মানিকে কিভাবে কি করা হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এই নেতারা পটসডামে বসেছিলেন, সেখানেও ফ্রান্স ছিল না। সো ইয়াল্টা কনফারেন্স থেকে দুইটা জিনিস হলো, একটা হলো ইউএন সিকিউরিটি কাউন্সিলের প্রপোজালটা এবং ভোটিং এর পদ্ধতিটা ঠিক করা হলো, সাথে সাথে সান ফ্রান্সিসকোতে ফাইনাল যে মিটিংটা হবে, কনফারেন্সটা হবে, সেটার তারিখও দেওয়া হলো এবং একটা চার্টার ড্রাফট করা, মানে ইউএন এর চার্টারটা ড্রাফট করা হলো বা সামনে নিয়ে যাওয়া হলো, যে তৈরি করার জন্য বলা হলো যে সান ফ্রান্সিসকোতে কনফারেন্স হবে, সেখানে
সেখানে প্লেস করার জন্য, ওই কনফারেন্সে প্লেস করা এবং অ্যাপ্রুভালের জন্য ইউএন এর যে চার্টার সেটা ড্রাফট করার দায়িত্ব এখানে ভাগাভাগি করা হলো। ফাইনালি 25 এপ্রিল থেকে 26 জুন, 25 এপ্রিল থেকে 26 জুন 1945 জাতিসংঘের জন্ম আমরা যেটাকে বলছি, এটা সান ফ্রান্সিসকো কনফারেন্স। এটাকে বলা হয় ইউএনসিআইও, অফিসিয়ালি এটাকে বলা হতো ইউএনসিআইও, ইউএন কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এটা নাম দেওয়া হয়েছিল আপনার সান ফ্রান্সিসকো কনফারেন্সে। এইখানে মোট 51টা দেশ ছিল যারা জাতিসংঘের এই টোটাল অ্যাক্টিভিটিজ এর সাথে বিভিন্নভাবে সমর্থন দিয়েছে বা জড়িত ছিল। তো 4টা দেশ তো ছিল যারা নেতৃত্ব দিয়েছে, এবং এই কনফারেন্সেও 4টা দেশই মূল ভূমিকা, 4টা দেশের ফরেন মিনিস্টাররা মূল ভূমিকা পালন করেছে। যেমন ইউএস এর তখন ছিল এডওয়ার্ড রেইলি স্টেটেন, উনি ইউএস এর ফরেন মিনিস্টার তখন, অ্যান্থনি এডেন ইউকের ফরেন মিনিস্টার, তারপরে আপনার মলোটভ ছিলেন রাশিয়ার, এবং টিভি সুং ছিলেন চায়নার। ওনারা এই পুরা সান ফ্রান্সিসকো কনফারেন্সটাকে অর্গানাইজ করা, নেতৃত্ব দেওয়া ওনারাই করতেছিলেন। এবং এখানে চার্টারটাও ড্রাফট আকারে প্লেস করা হয়, এবং এই ফাইনালি এটাকে চেয়ার করে লর্ড হ্যালিফ্যাক্স, ব্রিটেনের এই সান ফ্রান্সিসকো কনফারেন্সটাকে, যেটা ইউএনসিআইও বললাম আমরা, লর্ড হ্যালিফ্যাক্স। উনি ছিলেন ব্রিটিশ অ্যাম্বাসাডার টু ইউএসএ, ব্রিটিশ অ্যাম্বাসাডার টু ইউএসএ। উনি এই ইউএনসিআইও কে চেয়ার করেন। সর্বশেষ যেখানে একেবারে কনসেনসাসে আসা ফাইনাল ডিক্লারেশন যেটা ইউএন চার্টারের হতে যাচ্ছিল, এইটা ছিল 25 জুন, 25 জুন একদম শেষে গিয়ে লর্ড হ্যালিফ্যাক্স এই প্লেনারি সেশনটা ওপেন, একদম সান ফ্রান্সিসকোর অপেরা হাউস যেটা আছে বিশাল, ওখানে ফাইনাল মিটিংটা উনি চেয়ার করেন, এবং সেখানে চার্টারটাকে প্লেস করা হয় এই প্লেনারিতে। প্লেনারিতে সবাই থাকে, এটা হিউজ, শত শত লোকজন সেখানে ছিল, 50টা দেশের 51টা দেশ সাপোর্ট করেছিল। কিন্তু ছিল এইখানে এসে, যেহেতু চার্চিল রুজভেল্টকে কনভিন্স করেছেন, এইখানে এসে ইউএন সিকিউরিটি কাউন্সিলের 4টা দেশের সাথে, ইউএসএ, ইউকে, রাশিয়া, চায়না, এর সাথে রুজভেল্টের কি বলে চার্চিলের রিকোয়েস্টে রুজভেল্ট কনভিন্স হয়ে, রুজভেল্ট প্রথম দিকে কনভিন্স হচ্ছিল না, তার ওই যে বললাম যে ব্যক্তিগত সমস্যা ছিল, চার্লস ডে গলসের সাথে পছন্দ করতো না তাকে। তারপরে নেপোলিয়ানের যে একটা ভীতি, নেপোলিয়ানিজম বা নেপোলিয়ানিক স্টাইল, সেটাও তার মাথার ভিতরে কাজ করছিল। সব মিলে এটা কনভিন্স করতে চার্চিলের সময় লেগেছে কনভিন্স করতে। যা ফাইনালি, যেহেতু লিগ অফ নেশনে তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু তারা ছিল, ফ্রান্স এবং ইউকে, সেটা এবং লিগ অফ নেশন তৈরির ব্যাপারে তাদের বড় ভূমিকা ছিল। সেই কারণে মোটামুটি চার্চিলের অনুরোধ, আর চার্চিলের ফ্রেন্ড ছিলেন রুজভেল্ট, সেটা আমরাও বলেছি। তারা ছাত্র জীবনে খুব সম্ভবত একসাথে তারা লেখাপড়াও করেছে ইউনিভার্সিটিতে কোথাও। সো ফাইনালি রুজভেল্ট কনভিনশন, এবং এই সান ফ্রান্সিসকো কনফারেন্সে বা ইউএনসিআইও তে তখন ইউএন সিকিউরিটি কাউন্সিলে ফ্রান্সকে জায়গা দেওয়া হয়। এইখানে আসলো ফ্রান্স, 4টা শক্তির সাথে পঞ্চশক্তি হিসাবে ফ্রান্সকে এখানে অ্যাড করা হয়। এবং 26 তারিখে 50টা নেশন, এই 26 তারিখে, যেহেতু 25 তারিখে প্লেনারিতে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে চার্টারটা, 26 জুন তারিখে সান ফ্রান্সিসকোর ভেটেরান হল, যেখানে যুদ্ধের সময়, তাদের স্বাধীনতা যুদ্ধের সময় যারা মারা গেছে তাদের যে মেমোরান্ডাম বা স্মৃতিসৌধ আছে, ভেটেরান হল বলে, বিশাল হল, সেখানে তারা এক জায়গা হয়, এবং এই চার্টারটাকে সিগনেচার করার জন্য 26 তারিখে উন্মুক্ত করে দেওয়া হয়। এখানে 50টা দেশ সই করে। যেহেতু 51টা দেশ বললাম যে আমরা সাপোর্ট করেছিল, 50টা দেশ সই করে। একটা দেশ শুধু পোল্যান্ড এখানে সই করে নাই। মানে সুযোগ ছিল না পোল্যান্ডের, সেটাও আমরা আসছি কেন। এই 50টা দেশের ভিতরে 26 তারিখে সবাই, এই ওই দেশের যারা ছিল প্রতিনিধিরা, সবাই 50টা দেশের প্রতিনিধিরা এক লাইন দিয়ে একজনের পর আরেকজন এই ইউএন চার্টারকে সই করতে থাকেন। সবচেয়ে প্রথমে ওখানে চাইনিজ প্রতিনিধিকে এই চার্টার সই করার সুযোগ দেওয়া হয়। তার কারণ ছিল যে চায়নাতে তখনও জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ চলছিল, এবং চায়না খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানের সাথে যুদ্ধ করতে গিয়ে।
চাইনিজ কমিউনিস্ট পার্টি মাও সেতুংয়ের নেতৃত্বে যেটা হয়েছিল। তো এই জন্য চায়না যেহেতু খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপানিদের দ্বারা, সেই কারণে চায়নাকে এতটুকুন সম্মান এই কনফারেন্সে দেখানো হয়। প্রথম ইউএন চার্টারে সই করে চায়না, পরে অন্যান্য দেশগুলো একের পর এক 50টা দেশ সই করে। পোল্যান্ড চাইলেও সই করতে পারে নাই, তার কারণ ছিল পোল্যান্ড যেহেতু জার্মানির দখলে ছিল, পোল্যান্ড এক্সাইল, গভর্নমেন্ট ইন এক্সাইল তারা তৈরি করেছিল ব্রিটেনে বসে। এইটাকে রাশিয়ার সাথে জার্মানির তো দ্বন্দ্ব ছিল তখনও, রাশিয়া এটাকে মেনে নিতে চাচ্ছিল না। পরে যাই হোক সবার অনুরোধে রাশিয়া সেখানে এই গভর্নমেন্ট মানে বৈদেশিক কি বলে আপনার গভর্নমেন্ট ইন এক্সাইলকে বাদ দিয়ে, প্রবাসী পোল্যান্ড সরকারকে বাদ দিয়ে ওখানে একটা নির্বাচন দেয়, এবং নির্বাচনে মোটামুটি একটা ওই কেয়ারটেকার ধরনের সরকারের সব দল থেকে, বিশেষ করে আপনার মার্কস লেনিনবাদের প্রবক্তা যারা ছিল বা ফলোয়ার যারা ছিল, এরকম লোকদেরকে নিয়ে পোল্যান্ডের সরকার গঠন করে। এরপরে পোল্যান্ড 15-10 তারিখে সই করে, 15 অক্টোবর তারিখে চার্টারে সই করে। এই যে 51টা দেশ, পোল্যান্ডের যে জায়গা যেটা ছিল সই করার, তখনও রেখে দেওয়া ছিল ওই চার্টারে, কিন্তু এটা ফাঁকা রাখা হয়েছিল যেহেতু সরকার নাই। ওই 50 জনে 50টা জায়গায় সই করেছে, পোল্যান্ডের জায়গাটা ফাঁকা। 1 থেকে 51 পর্যন্ত তখনও ছিল, পোল্যান্ডের জায়গাটা এখানে ফাঁকা রাখা হয়েছিল, বাকি সবাই সই করে দিয়েছে। যেহেতু তখন মোটামুটি রাশিয়ার সহায়তা একটা ইলেকশন হয়ে ওখানে যেহেতু সরকার তৈরি হলো, তখন এই সরকার 15 অক্টোবর 45-এ এই ফাঁকা জায়গাতে তারা সই করে 51তম দেশে পরিণত হলো। এরপরে এই চার্টারটা 24-10 তারিখে এটা বাস্তবে রূপে 24-10 15-10 তারিখে সই করলো, এবং তারা রেটিফাই করে দিল দ্রুত সময়ে, এবং 24-10-45-এ এটা কার্যকর হলো ইউএন এর চার্টারটা, যেখানে সিকিউরিটি কাউন্সিল সহ যা যা আছে সবগুলোই ওখানে ছিল। এটা হলো জাতিসংঘ গঠনের জন্ম। আমাদের সময় আসলে অনেক দ্রুত চলে গেল, কি করবো আমি বুঝতে পারছি না। তাও তো দ্রুত চেষ্টা করলাম ভাই, আই এম সরি। লিগ অফ নেশন, এবং এটা আমি ওই জাতিসংঘের কাজকে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনারা জানেন। তারপরে UN.org যদি আপনি যান, ওখানে ফাংশন কি সব দেয়া আছে, জাতিসংঘ বা তার অঙ্গ সমূহ কবে তৈরি হয়েছে, তারপরে প্রধান কে, তাদের অফিস কোথায় আছে না আছে, তাদের কার্যাবলী কি, সব ওখানে লেখা আছে। আপনারাও জানেন, এই জন্য ওটা টিপিক্যাল জিনিস বলে আমি আর ওই কার্যাবলীর ফাংশন বলে, ইউএন এর ফাংশন কি, সিকিউরিটি কাউন্সিলের ফাংশন কি, কয়জন সদস্য, সিকিউরিটি কাউন্সিলের যে ক্রিটিসিজম, এগুলো আপনারা জানেন। মূলত আনডেমোক্রেটিক একটা অর্গানাইজেশনে পরিণত হয়ে গেছে এটা, এবং ইউএসএ ভার্সেস চায়না হয়ে দাঁড়িয়েছে এখন সব জায়গাতেই, শুধু যে জাতিসংঘে তা না, সব জায়গায়। আমি সময় যেহেতু কম, জাতিসংঘের বিভিন্ন সদস্য পদ বাংলাদেশ কবে কি পেয়েছে, এটা আমি কিছু জায়গায় অ্যাড করেছি, একদম বিশ্ব সংস্থা থেকে শুরু করে আনটাড, IMF, IBRD, IDA, ILO, ইউনেস্কো, এগুলো আপনারা পাবেন। আমি আর ওটা আলাপ করলাম না, কবে বাংলাদেশ কোথায় জাতিসংঘের কোন অর্গানাইজেশনের সদস্য হয়েছে, IAEA বা গ্যাট। আমি একটা ছোট্ট জিনিস শুধু এখানে আলাপ করতে চাই, জাতিসংঘে বাংলাদেশের নেতৃত্ব, লিডারশিপ, কোন অর্গানাইজেশনে বাংলাদেশ কবে নেতৃত্ব দিয়েছে, সেই জিনিসগুলো ধারাবাহিকভাবে আমি একটু বলার চেষ্টা করি দ্রুত সময়ের মধ্যে। 1975 সালে প্রথম জেনারেল অ্যাসেম্বলিতে বাংলাদেশ সেখানে সভাপতিত্ব করে। 1975 সালে জেনারেল অ্যাসেম্বলিতে সেপ্টেম্বর মাসে যেটা হয়ে থাকে, তৃতীয় মঙ্গলবার, সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার জাতিসংঘের সম্মেলন বসে। 1975 ইউএনজিএ তে সভাপতিত্ব করে বাংলাদেশ। লিডারশিপ জায়গাগুলো আমরা দেখতে যাচ্ছি। এরপরে 1976 থেকে 76 থেকে আপনার 76-78 এই সময়, 76-এ নির্বাচিত, 77-78 নির্বাচিত, 77-78 2 বছরের জন্য আর কি। 76-এ হয় নির্বাচন, 77-78 আপনার ইকোসকের মেম্বার হয় আমাদের, ইকোসক অর্থনৈতিক বা সামাজিক পরিষদ। আবার দ্বিতীয় দফা 81-তে নির্বাচন হয়, 82-83 2 বছরের জন্য, 82-83 টার্মে ইকোসকের মেম্বার হয় এটা। সরি, অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য হয়। 1986-87 সালে
সাধারণ পরিষদের 41তম অধিবেশনে হুমায়ুন রশিদ চৌধুরী সভাপতি হিসেবে দায়িত্ব পান 1986-87-তে। হুমায়ুন রশিদ চৌধুরী 41তম অধিবেশনে 41st অধিবেশন 41তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পান। আমাদের বিদেন মারা গেছেন আমাদের স্পিকার মহোদয় ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী। উনি অ্যাম্বাসাডারও ছিলেন এবং স্বাধীনতা যুদ্ধের সময় উনি পাকিস্তান পক্ষ ত্যাগ করেন এবং প্রথম বাংলাদেশের হাই কমিশনার হিসেবে দিল্লিতে ওনাকে নিয়োগ দেওয়া হয় হুমায়ুন রশিদ চৌধুরী। খুব বর্ণাঢ্য ক্যারিয়ারের একজন মানুষ। নিরাপত্তা পরিষদের সদস্য আমরা অস্থায়ী সদস্য, 5টা তো স্থায়ী সদস্য, বাকি যে যারা আছে তার অস্থায়ী সদস্য হিসেবে আমরা 2 টার্ম সুযোগ পেয়েছি। ইউএন সিকিউরিটি কাউন্সিলের নন পার্মানেন্ট মেম্বার হিসাবে আমরা 2টা টার্মে পেয়েছি। একটা হলো 1979-80, এটা বোধহয় এরশাদের সময় 79-80, আর একটা হলো আমাদের 2000-2001-এ। এই 2 টার্মে আমরা ইউএন সিকিউরিটি কাউন্সিলের অস্থায়ী পদে নির্বাচিত হয়েছি। নিরাপত্তা পরিষদের আমরা সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছি মার্চ 2000 আর হলো জুন 2001। ইউএন সিকিউরিটি কাউন্সিলে আমরা সভাপতিত্ব করেছি এই সময়টাতে। 1978 সালে জাতিসংঘের যে নিরস্ত্রীকরণ বিষয়ক কমিটি ছিল সেটা 1978 সালে ডিসআর্মামেন্ট, সেই কমিটির প্রধান হিসাবে বাংলাদেশ দায়িত্ব পালন করে, সেখানে প্রস্তুতিমূলক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করে। তারপরে আপনার 82-83-তে গ্রুপ 77 এর চেয়ারম্যান হিসাবে বাংলাদেশ দায়িত্ব পালন করে। G77 গ্রুপ 77, G77 এর চেয়ারপারসন বা চেয়ারম্যান, চেয়ার হিসাবে 1982-83-তে দায়িত্ব পালন করে। 1982-83 গ্রুপ 77 এ আমরা 1980 সাল থেকেই এলডিসির সমন্বয়ক ছিলাম, এলডিসির কোঅর্ডিনেটর। যদিও এটা সম্মানের কিনা আমরা জানি না, ফকিরের নেতা যদি সম্মানের হয় তাহলে আমরা সম্মানের ছিলাম তখন। যাই হোক, আমরা সম্মানের হিসাবেই দেখি, যেহেতু আমরা তো ছিলামই গরিব, এলডিসি ছিলাম, আমরা তো অস্বীকার করতে পারবো না। তো গরিব হলো, গরিবদের নেতাই ছিলাম আমরা। 1980 সাল থেকে লিস্ট ডেভেলপ স্বল্পোন্নত দেশগুলোর কোঅর্ডিনেটর হিসাবে বাংলাদেশ দায়িত্ব পালন করছে। এখন তো আমরা এলডিসি থেকে গ্রাজুয়েট করে যাচ্ছি, যদিও কোভিড এর পরে কি যে হয়, আমরা অবশ্য আমাদের ইকোনমি তো অনেক ভালো করছে, সুতরাং আমরা ভালোই করবো ইনশাআল্লাহ। 1985 সালে ইউএনএইচসিআর এর আমরা হাই কমিশনার নিযুক্ত হই। রিফিউজি বিষয়ক যে ইউএন হাই কমিশন, এটা বলে ইউএনএইচসিআর, ইউএন হাই কমিশন ফর রিফিউজিজ, এটার প্রধান হাই কমিশনার আমরা নিযুক্ত হয়েছি 1985 সালে। 1998 সালে আমরা ডব্লিউটিওর হাই কমিশন, ডব্লিউটিওর সিটিবি কমিটি যেটা বলা হয়, সিটিবি বিশ্ব বাণিজ্য সংস্থা 1999 এটার হাই কমিশনার ডব্লিউটিও। এই কমিটির আমরা কমিশনের এই কমিশনের চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছি আমরা। এবার কোনটা আছে, হিউম্যান রাইটস কাউন্সিল বা হিউম্যান রাইটস কমিশনের আমরা 2 বার 1983 থেকে 2000, আবার 2006 থেকে 2008 এই সময় আমরা হিউম্যান রাইটস কমিশনের মেম্বার হয়েছি, সদস্য। হিউম্যান রাইটস কমিশন, নট কাউন্সিল, এর মেম্বার হিসাবে আমরা নির্বাচিত হয়েছি। 1999-তে আমরা 54তম অধিবেশনে অ্যাকশন ফর কালচার অ্যান্ড পিস এর সমন্বয়ক হিসাবে কাজ করেছি। 1999 সাধারণ পরিষদের 54তম অধিবেশনে, 1999 54th
সেশন ইউএনজিএ, এটা আমাদের অ্যাকশন ফর এ কালচারাল অফ অ্যাকশন ফর এ কালচার অফ পিস, অ্যাকশন ফর এ কালচার অফ পিস। এটা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এটা সমন্বয় কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছি। মোটামুটি কিছু গ্লিপস দেওয়ার চেষ্টা করলাম দ্রুত সময়ের ভিতরে, যে জাতিসংঘে আমাদের নেতৃত্ব, বাংলাদেশের নেতৃত্ব কোথায় কোথায় পর্যন্ত মোটামুটি সেটা আমরা আসার চেষ্টা করলাম। বাংলাদেশ জাতিসংঘের যে সমস্ত চুক্তিগুলোকে সই করছে বা রেটিফাই করেছে, কনভেনশন, প্রোটোকল, সেরকম কয়েকটার নাম আমি এক জায়গায় জট ডাউন করেছি। যেমন সিডো, তারপরে সকল প্রকার বর্ণগত বৈষম্য বিলোপে আন্তর্জাতিক কনভেনশন, সিডো, শিশু অধিকার সংক্রান্ত কনভেনশন, তারপরে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিষয়ে আন্তর্জাতিক কভেন্যান্ট, এন্টি পার্সোনাল মাইন ব্যবহার প্রতিরোধ বিষয়ক চুক্তি, তারপরে রিও বৈচিত্র্য কনভেনশন, ভিয়েনা কনভেনশন, মন্ট্রিয়াল প্রোটোকল, লন্ডন অ্যামেন্ডমেন্ট, কোপেনহেগেন অ্যামেন্ডমেন্ট, মন্ট্রিল অ্যামেন্ডমেন্ট, বেজিং অ্যামেন্ডমেন্ট, এতগুলো চুক্তি কনভেনশনে আমরা সই করেছি এবং রেটিফাইও করে ফেলেছি। বেটার আমি এটা ইনশাল্লাহ দেখি মাস ফরওয়ার্ডে ওদেরকে আমি দিয়ে দিব, আপনারা তাদের কাছ থেকে নিয়ে নিন, যেহেতু সবগুলো আলাপ করার সময়ও পেলাম না, রাতও অনেক হয়ে গেছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, প্রায় 11:15 বেজে গেছে, আমাদের আসলে সরি দেরি হয়ে গেছে শুরু করতে। দেরি না হলে হয়তো আমরা ওই যে সমস্ত জায়গাতে আমরা বাংলাদেশ জাতিসংঘের যে সংস্থাগুলোতে মেম্বার সদস্য পদ আছে, আপনারা একটা কাজ করবেন দয়া করে, অনুরোধ আমার, যে কোনো মেম্বারশিপ বা যেটা যে কোনো একটা বইতেই, যে বাজারের যে বই আছে, আমি কোনো স্পেসিফিক নাম বলছি না, আপনি 2-3টা বই বা গাইড যেটাই বলেন, শীট, বই, গাইড যাই বলেন, 2-3টা নিয়ে দেখবেন যে 2-3 জনে হয়তো 2-3 রকম তারিখ দিয়ে বসে আছে। সে যদি আমি এরকম বলি যে বাংলাদেশ হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য কবে হয়েছে, তো কেউ বলবে শুধু মে মাসে 1972 সালের মে, কেউ হয়তো তারিখ দিবে, কেউ দিবে না, এবং কেউ কেউ উল্টাপাল্টাও করে বসে থাকে, আমি দেখেছি। তো এই তারিখগুলো আপনারা সবসময় ওইটার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে who.org, ওই ওয়েবসাইটে যাবেন, তো ওখানে দেখতে পারবেন যে বাংলাদেশ কবে ওখানে সদস্য হয়েছে, ওইটা আপনারা কপি করে নেবেন। অন্য জায়গায় ভুল যদি থাকে বা না থাকে, একটু দয়া করে এই ডেট টেট গুলো ভেরিফাই করে নেবেন, কারণ আমি বিভিন্ন রকম পেয়েছি, এই জন্য আপনাদেরকে অনুরোধ করলাম। ইভেন মার্চ ফরওয়ার্ডের যে শীট গুলো আছে বা বইটা আছে, এটা অনেক কষ্ট ওনারা করেছেন, অনেক কিছু ওখানে দিয়েছেন, সেটাও যদি আপনারা পড়েন, সেটাও আপনারা ভেরিফাই করে নেবেন, আমার অনুরোধ। অনেক দূর হয়ে গেছে আমাদের সময়, অনেক রাত হয়ে গেছে, আমি দেখি 2-একটা প্রশ্ন যদি আপনাদের থাকে তাহলে আমি নিতে চাচ্ছি, যদিও আমি এই সিস্টেমটা খুব ভালো বুঝবো না। ভাই যারা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম সালাম সবাইকে। জি আমি ভালো আছি। নমস্কার, যে নমস্কার দিয়েছেন, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কানিজ ফাতেমা, আমি ক্লাসের অপেক্ষা ছিলাম, ধন্যবাদ কানিজ। আপনাদের যে উৎসাহ, এটাই আমাকে কষ্ট করতে আরো উৎসাহ যোগায়। ভার্সাই চুক্তি, কালার ব্র্যান্ড প্যাক্ট, আপনারা যেগুলো নিয়ে আসছেন, এই যে লুজান চুক্তি বা ক্যালক, এগুলো তো আমার আজকের অংশ না। এটা যদি আমি না পড়ে বলি, এটা খুব ভালো হবে না, সেটা আমি বলতেও চাই না। কোন বিশ্বযুদ্ধের খরচ কত, এটা ওয়েবসাইট দেখলেই পেয়ে যাবেন, সব তো আর আমার ক্লাসে আলাপ করা হয় না। এটা স্যারের কততম ক্লাস ভাই, আমি তো নিজেও জানি না, আমি তো বিভিন্ন ক্লাস, এটা 6 নাম্বার লেকচার, সেটা জানি।
আহ, তারেক শামসুর রহমানের লেখা বইটা পড়লে কেমন হয়? ভাই দেখেন, এই বইগুলোর ব্যাপারে আমি খোলাখুলি বলি আপনাদেরকে যে কোনো বইয়ের রেফারেন্স যখন আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমার পক্ষে এটা বলাটা উচিত না ঠিকও না, দুইটা কারণে। একটা হলো যে আমার বিদ্যের দৌড় খুবই কম, আমার লেখাপড়ার জ্ঞান খুবই সীমাবদ্ধ। সুতরাং তারেক শামসুর রহমান বলেন বা প্রফেসর বলেন, MP3 বলেন বা যে নামই বলেন না কেন, কোনোটা বই আমি আসলে পড়ি নাই। সুতরাং কিভাবে আমি বলবো? দ্বিতীয় হলো যে আমি যদি কোনো একটা বইয়ের কথা বলি, সেটা আপনাদের কাছে এক ধরনের রেফারেন্স হয়ে যাবে, স্যার বলছে ওই বইটা পড়তে। তো দেখা যাবে যে ওই বইটা হয়তো কোনো ভুল তথ্য আছে, সেই ভুল গাইডটা আমি আপনাকে দিয়ে ফেললাম। সো আর আমি তো প্রত্যেকটা বই পাতা পাতায় পড়ি নাই। সুতরাং কোনো বইয়ের বিষয়ে যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, আমার ক্ষমা চাওয়া ছাড়া কিছু করার থাকবে না। আমি প্রথমে আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে কোনো স্পেসিফিক বই আমার পক্ষে বলাটা সমস্যা। কানিস ফাতেমা, নেট আটকে যাচ্ছে ভাই, জানি না কেউ ভালো পাচ্ছে কি। আপনার ওখানে কোনো নেটের সমস্যা আছে কিনা? দেখেন, আপনাকে অনেকেই কিভাবে ডাটা অফ করে অন করলে ভালো পাবেন, কত ভালো পরামর্শ তারা দিয়েছে। স্ট্রিমিং ভালো হচ্ছে, ভালো কথা। এই জন্য পোল্যান্ড প্রতিষ্ঠাতা দেশ, বললাম তো যে ওখানে জায়গাটা খালি রাখা হয়েছিল পোল্যান্ডের জন্য। হ্যাঁ, 26শে জুন ছিল না কেন পোল্যান্ড, আমি সেটার ব্যাখ্যাও দিয়েছিলাম। যে ওখানে তখন গভর্নমেন্ট ইন এক্সাইল ছিল, রাশিয়া এটাকে অ্যাকসেপ্ট করছিল না, এর কারণে। মুবাশশির লিখন, ধন্যবাদ। ফারিয়া চৌধুরী, ভালো থাকবেন স্যার, দোয়া রইল। যথেষ্ট ধন্যবাদ আপনারা আমাকে যে দোয়া করছেন আমার জন্য। কানিস ফাতেমা, আপনি একটা বলে স্যার, চীন তো আফিম যুদ্ধে হেরে যায়, তাহলে আফিম ব্যবসাটা নিয়ন্ত্রণে আনে কিভাবে চীন? এটা গত ক্লাসের প্রশ্ন ছিল, কিন্তু করা হয়নি বা তখন বুঝিনি। এটা ভালো প্রশ্ন করেছেন ফাতিমা কানিস। ইনফ্যাক্ট একটা জাতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল যে চিং ডাইনাস্টি, আমরা বলেছিলাম, আজকেও আমরা এটা আলাপ করেছি। এটাকে যে খুব কন্ট্রোলে নিয়ে আসা গিয়েছিল তা কিন্তু না। কিন্তু যেহেতু তখন একটা চুক্তির ভিতরে তারা চলে আসছিল, মোটামুটি যে 99 বছরের চুক্তি, আফিমের ব্যবসা তখনও হয়েছে। যেমন আপনি যদি পর্তুগিজদের ওই অংশ যান, ম্যাকাওতে, তখন দেখবেন যে ম্যাকাওতে জুয়ার ব্যবসায়ী প্রধান ছিল। লাস ভেগাস, আমি বলেছিলাম যেটা আমেরিকার লাস ভেগাসের সাথে ম্যাকাওকে তুলনা করা হয়, পর্যটন আর মূলত জুয়া ব্যবসা ওখানে। লাস ভেগাসে যেমন জুয়ার ব্যবসা, ক্যাসিনোর ব্যবসা, এখানেও সেই একই জিনিস, যেটা পর্তুগিজরা পরে দখল করে কলোনি বানিয়ে দখল করে নিয়েছিল। সো এই ব্যবসাটা যে বন্ধ হয়ে গিয়েছিল এরকম কোনো ইতিহাস নাই, চালু ছিল ঠিকই, কিন্তু যুদ্ধের কারণে হলেও মানুষের ভিতরে সচেতনতা আসা, যুদ্ধের কারণে চুক্তি হয়েছিল ব্রিটিশদের সাথে। এবং ব্রিটিশরা তো দুইটা অংশ, কাউলুন এবং আপনার হংকং, তারা দুটা দখলই করে নিয়েছিল, কলোনি বানিয়ে নিয়েছিল। যেহেতু একটা এগ্রিমেন্ট হয়েছিল, এই জন্য এগ্রিমেন্টের ভিতরে এগুলো নিয়ে আসা হয়েছিল যে তারা ওই ব্যবসাগুলো গ্রাজুয়ালি আর করবে না। যেহেতু এটা বৈধ ব্যবসা না, এটা তো চুরি করে করা হতো। সুতরাং কন্ট্রোল হয়েছিল বলতে গেলে আমরা ফর্মালি বলতে পারি যে হ্যাঁ, অফিসিয়ালি কন্ট্রোল হয়েছিল। আমাদের বিজিবি যখন অন্যান্য জায়গায় ইন্ডিয়া থেকে যে ড্রাগ আসে বা মিয়ানমার থেকে যে ড্রাগ গুলো আসে, অফিসিয়ালি তারা বন্ধ করতে পারে, কিন্তু আনঅফিসিয়ালি তো বন্ধ করাটা সহজ না। যে কনজিউমার, আমার ইয়াং জেনারেশন হোক বা যে জেনারেশনে আমার লোকজন যখন এই ইয়াবা বা ফেন্সিডিল এগুলো খাচ্ছে বা অন্যান্য ড্রাগ গুলা, যে গাঁজা চরস এগুলো ব্যবহার করছে, তো অফিসিয়ালি হয়তো বিজিবি আসতে দিচ্ছে না বলে বলা হচ্ছে, কিন্তু চোরাই পথে তো আসছে, এটাকে তো ঠেকানো মুশকিল যতক্ষণ পর্যন্ত মানুষ। এই জন্য স্পেসিফিক কোথাও, এটা আমি নিজেও পাই নাই কোথাও যে একেবারে বন্ধ হয়ে গেছে আফিম এরিয়াটা। যদিও আফিমের যুদ্ধ দেখবেন যে 1860 সালে ওপিয়াম 2 বলা হয়, সেখানে সরাসরি ওপিয়াম না থাকলেও ওপিয়াম জড়িত ছিল কোনো না কোনো ভাবে, কারণ তখনও পর্যন্ত কিন্তু ব্রিটিশরা ওপিয়াম আনতো। এবং ওইখানে যে যাদেরকে ধরার জন্য কাস্টমস, চাইনিজ কাস্টম যে তাড়া করছিল যে দুষ্কৃতিকারীদের, তারা এইগুলোর সাথেই জড়িত ছিল। তো বন্ধ হয়ে গিয়েছে বলাটা খুব সহজ হবে না। ক্লাস ভালো লেগেছে, ধন্যবাদ ফারিয়া, যদি আমার ক্লাস ভালো লেগে থাকে।
স্যার যখন কোনো দেশ উপনিবেশ করে, উপনিবেশ গড়ে তোলে, কলোনি গড়ে তোলে, তারা তো অনেকদিন স্থায়ী ভাবে থাকে। হ্যাঁ, এটা তো দীর্ঘদিন থাকেই। আপনি বাংলাদেশেও তো ছিল, ব্রিটিশরা ছিল না? শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান দেশগুলো যদি দেখেন, বা যে সমস্ত জায়গায় ব্রিটিশ কলোনি ছিল, বা আফ্রিকার জায়গাগুলোতে যদি দেখেন, ইভেন স্প্যানিশ কলোনি এই যে 300 বছর ধরে ছিল, বিভিন্ন আমাদের এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গুয়াম বা এই জায়গাগুলোতে দিয়াগো গার্সিয়া 200-300 বছর এক এক জায়গায় ছিল তারা। ইন্দোনেশিয়া, ফিলিপিন্সের যে কলোনিগুলো স্প্যানিশরা করেছিল, পর্তুগিজরা করেছিল, দীর্ঘদিন ছিল তারা, সত্য কথা। কিন্তু যখন অন্য উপনিবেশ আসে, তখন কি আগের উপনিবেশদের পুরো উচ্ছেদ করে দেন, না তাদের জনগণ থেকে যায়? ভাই, জনগণকে সবসময় উপনিবেশ উচ্ছেদ করে। ধরেন স্প্যানিশদের সাথে, বা আমি যদি শ্রীলঙ্কার কথা আলাপ করি, যে পর্তুগিজরা আসলো, পর্তুগিজদেরকে তখন যারা উপনিবেশ করলো তাদেরকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার মানে ওই উপনিবেশ জিনিসটা এক হাত থেকে আর এক হাত বদল হয়েছে। ডাচরা পর্তুগিজদের কাছ থেকে উপনিবেশটা ওই অঞ্চলের দখল নিয়েছে। কিন্তু সব মানুষ, কিছু মানুষ তো একীভূত হয়েই যায় সমাজের ভিতরে। ছেলে মেয়ের বিয়ে দিয়া বলেন, নিজের ব্যবসা বাণিজ্য করা শুরু করে বলেন, নিজের মর্ম পীড়ার কারণে বলেন যে সে আর মারামারি যুদ্ধে কাটাকাটি যাবে না, যে কোনো ভাবে হোক কিছু না কিছু মানুষ, ওই আমাদের ব্রিটিশরা যেমন ইন্ডিয়াতে আপনারা এখন জো বাইডেনের কলকাতাতে তার উত্তরসূরি খুঁজছেন, কমলা হ্যারিসকে খুঁজছেন ইন্ডিয়াতে, তো কোনো না কোনো ভাবে তার বীজ 2-4টা তো থেকে যাবেই। একেবারে সমূলে উৎপাট করে দেওয়া মানে লাঙ্গল দিয়েও তো আপনি পারবেন না। এখনকার সময় না কেমিক্যাল দিয়ে আপনি পুড়িয়ে টুড়িয়ে দিতে পারেন, বা সেরকম তো ব্যবস্থা ছিল না। তার মানে কলোনি উচ্ছেদ হলেও তাদের কিছু না কিছু লোক থেকেই যায়, কোনো না কোনো ভাবে তাদের বংশধর থেকেই যায়। আমরাই তো সবচেয়ে বড় উদাহরণ ভাই, বাংলাদেশের এই অংশগুলো যদি বলি, মিক্সড কালচারের কারণ তো এই, এখানে আরবরাও এসছে, ব্রিটিশরাও এসছে, পর্তুগিজরাও এসছে, স্প্যানিশরাও যে আসে নাই তারই বা প্রমাণ কি? বিভিন্ন মানুষজন এখানে এসেছে, এই জন্যই তো আমরা সংকর হয়ে গিয়েছি ভাই। তো আসার কারণে তাদের বীজই তো আমাদের ভিতরে, আমরা সংকর হয়ে আছি। তার মানে কলোনি সরে গেলেও তাদের রক্ত এখানে থেকে যাবে। ফারিয়া, অসংখ্য ধন্যবাদ, ক্লাসটা ভালো লেগেছে, আলোচনা অনেক অনেক শুভকামনা, পরবর্তী শুভরাত্রি, আসসালামু আলাইকুম। ফারিয়া ধন্যবাদ, আপনি অনেকবার বলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে এবং সবাইকে। অলরেডি অনেক রাত আমরা করে ফেলেছি, আমি আবারও সরি বলছি, বিকজ টেকনিক্যাল কারণে 9টা থেকেই আমি চেষ্টা করছিলাম, হয়ে ওঠে নাই, সো যে কারণে শুরু করতে অনেক দেরি হয়ে গেছে। নেক্সট ক্লাস কবে আবার দেখা যাক আমি জানি না, খুব সম্ভবত 16 তারিখে বোধহয় লেকচার 7 এবং 8 এরকম আছে। সো দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে শুভরাত্রি, সালাম আলাইকুম।